আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা 2023 সালে আসা বোর্ডের বিভিন্ন কোশ্চেনগুলো আমরা সলভ করব, যেখান থেকে 5টা বোর্ড আমরা সিলেক্ট করে নিছি। এই 5টার কোশ্চেন একটু অন্যরকম, এবং একটু অন্যরকম না মানে অনেকের জন্য একটু কঠিন হতে পারে, এই জন্য এই 5টাকে সিলেক্ট করা হয়েছে। চলো তাহলে এগুলো আমরা একটু আলোচনা করে দেখি। আমরা সবার প্রথমে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা কোন বোর্ডের স্যার? সেটা হলো সিলেট বোর্ড। তাহলে চলো আমরা সিলেট বোর্ডের আগে তুমি একটু উদ্দীপকটা দেখতে পাচ্ছ, তো উদ্দীপকটা দেখে আমি তোমাকে একটু বোঝায় বলি, একটু ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করো। তো সিলেট বোর্ডে দেখো আমাদের প্রথম কোশ্চেনটা যেটা দিছে এটা হলো দুইটাই হলো স্টিম, এখানে উদ্দীপক দেয় নাই, অর্থাৎ দুইটাই মানে উদ্দীপক দিছে সরি, মানে দুইটাই হলো কি তোমার কোড টাইপের জিনিস দিছে, অর্থাৎ পড়ার মতো কিছু নাই। একটা হলো লিস্ট টাইপের আর একটা হলো টেবিল টাইপের। এই টেবিলটা যদিও তোমাদের পারার কথা, তারপরও আমি করে দিছি। আর হলো লিস্টটা এটা আমি করে দিছি, আমি বুঝা দিচ্ছি। এটা নেস্টেড লিস্ট, তোমরা পারো। প্রথমে বলছে ডাইনামিক ওয়েবসাইট কি। সহজ কথা যদি তুমি বলো যে ডাইনামিক ওয়েবসাইট বলতে কি বুঝো, তাহলে কি যে ওয়েবসাইটটা সময়ের সাথে পরিবর্তনশীল তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। আরও বৃহৎভাবে বলতে চাইলে যে যে ওয়েবসাইটে কি হয়, যে ওয়েবসাইটটা প্রতি মুহূর্তে কি হয়, পরিবর্তনশীল, এবং তার তথ্যগুলো কি থাকে, পরিবর্তনশীল অবস্থায় থাকে। ঠিক আছে, এই ধরনের ওয়েবসাইটগুলোকে তুমি বলতে পারো কি ডাইনামিক ওয়েবসাইট। অর্থাৎ ছোটো করে কোনো মানে কিছু জিনিস সম্পর্কে বৃহৎ আইডিয়া থাকলে ওটা করে ছোটো করে বলতে গেলে না নিজের ইয়া লাগে যে আরে কি বলবো। তুমি যদি তার সাথে আর কিছু বলতে চাও বলতে পারো, উদাহরণ দিয়ে দিতে পারো, ইউটিউব বা তোমার ফেসবুকে আর কিছু দিয়ে দিতে পারো। এরপরে হলো ওয়েবসাইট পাবলিশিংয়ে ব্যাখ্যা করো। ওয়েবসাইট পাবলিশিংটা কি, এখানে কিন্তু তুমি ওই 4টা ধাপ ব্যাখ্যা করতে পারবে না। এখানে হলো 4টা ধাপ মিলায় তুমি একটা ছোট্ট 2 মার্কের অ্যান্সার ব্যাখ্যা করবা। কেউ যদি চাও ওই 4টা ধাপ ব্যাখ্যা করবা, তাহলে প্রতিটা লিখে এক লাইন করে লিখে দিতে পারো। কিন্তু এটা আমি তোমাকে বলবো যে তুমি ছোট্ট করে জাস্ট 6-7 লাইনে সব কিছু বোঝাই দিতে পারলেই হবে। যে ওয়েবসাইট পাবলিশিং বলতে বোঝায় হলো এমন এক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের তৈরিকৃত ওয়েবসাইটটি যখন ইন্টারনেটে কী করবো, ডোমেইন নেমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে বা ডোমেইন নেম ক্রয় করার মাধ্যমে, দেন হোস্টিং করার মাধ্যমে এটা ইন্টারনেটে সার্ভারে জমা রাখবো, এবং তার পরবর্তী কাজ এসইও এর মাধ্যমে এটা আমরা সার্চ ইঞ্জিনের সাথে কী করে দিব, সার্চ ইঞ্জিনের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিব, যার কারণে পৃথিবীর সকল মানুষ যাতে খুব সহজে এই পেজটা খুঁজে পেতে পারে। এবং এই প্রক্রিয়াটি হলো আমাদের কি ওয়েব পাবলিশিং প্রক্রিয়া, অর্থাৎ যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা কি করা হয়, ইন্টারনেটে নথিভুক্ত করা হয়, যাতে পৃথিবীর সকল মানুষ এটা দেখতে পারে। ঠিক আছে, তাহলে এটা ছোট করে তুমি ব্যাখ্যা করতে পারো। এরপর আছে দৃশ্যকল্প একে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য তোমার HTML কোড লেখো। তাহলে দৃশ্যকল্প একটা কি, এটা একটা লিস্ট। তাহলে এই লিস্টটা শুরু হয়েছে সি থেকে, ওকে, আর মাঝখানে নেস্টেড অবস্থায় আছে। তাহলে আমরা করলাম কি, যে আমাদের প্রথমে হলো HTML, তারপর বডি। তাহলে আমাদের সিডি এটা হলো অর্ডারেট লিস্ট, এর জন্য আমরা কি নিচ্ছি OL, টাইপ হলো এ, আর স্টার্ট স্টার্ট 3 নাম্বার থেকে শুরু। আর পরে আমরা কিসে গেলাম, পরে আমরা গেলাম হলো আমাদের আছে কি কি, কফি আছে আর টি আছে। কফি নিলাম, টি নিলাম, তাহলে এটা সি হবে, এটা ডি হবে। এবং টি এর ভিতরে কি আছে, টি এর ভিতরে আছে হলো ব্ল্যাক অ্যান্ড গ্রিন। ভালো করে বুঝো, টি এর ভিতরে। এই জন্য টি এর পরে আমরা কিন্তু কি বন্ধ করি নাই, ওএলটাকে বন্ধ করি নাই, এটা খোলা রাখছি। ওকে, আমরা কি করছি, টি এর পরে, এই যে টি এর পরে এই জায়গাটা আমরা এই যে এটা বন্ধ করি নাই, এটা বন্ধ না করে এখানে আবার ইউএল টাইপ ডিসি, কারণ এটা ডি সার্কেল, দেন ব্ল্যাক, এই যে লিস্ট আইটেম ব্ল্যাক, লিস্ট আইটেম গ্রিন, লিস্ট আইটেম। যারা সিরিয়ালে ক্লাস করতেছো তাদের কোনো সমস্যা হবে না, এবং আমি প্রথম থেকেই বলি সিরিয়ালে ক্লাস করতে। তাহলে গ্রিন করলাম, দেন এই যে ইউএলটা আমরা এইখানে বন্ধ করে দিলাম। ওকে, কারণ আমাদের এটা এখানেই শেষ, এটার সামনে কন্টিনিউ করে নেই। এটা হলো আনঅর্ডারেড লিস্ট, তাহলে আনঅর্ডারেড লিস্ট এখানে শেষ। তারপরে আবার দেখো এখানে কি হয়েছে, আমরা এলআই দিয়ে মিল্ক, এলআইটা বন্ধ করছি। আর এই মিল্কটা দেওয়ার কারণে এটা কার সাথে কানেক্ট হয়ে গেছে, দেখো এটা কিন্তু এই যে এটা কিন্তু কানেক্টেড কার সাথে, এই যে ওএল এর সাথে। বুঝতে পারছো, এখানে ইউএল শুরু হয়ে ইউএল শেষ হয়ে গেছে, ইউএলটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু কি বন্ধ করি নাই, আমরা ওএলটার বন্ধ করি নাই। তাই ইউএল শেষ করার পরে যখন আবার তুমি এলআই নিবা, ঠিক আছে, এটা কার সাথে কানেক্ট থাকবে, এই যে এটার সাথে, এই ওএল এর সাথে কানেক্ট থাকবে। তার মানে আমার সিডি, আর এটা অটোমেটিক কাকে ধরবে, এটা ধরবে ই, দেন মিল্ক, দেন ওএল বন্ধ, দেন বডি বন্ধ, দেন HTML বন্ধ। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা আমাদের অর্ডার লিস্ট যেটা ছিল ওটা আমরা অফ করে দিলাম। চেষ্টা করব যদি কোনো কিছুর পরেও ছোট কোনো কিছু তোমাদের জানা থাকে, যখন ফ্রি টাইম থাকবো তখন তোমাদের লাইভ ক্লাস লাইভে আসার চেষ্টা করবো, ওইখানে তোমাদের সাথে কথা বলে আবার ঠিক করে দেওয়ার। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা আছে সেটা হলো ঘ নম্বর কোশ্চেন। যদি এটা খ লিখে ফেলছি বলে উপরে দিতে হবে, কি দাগি বসতেছে না। আচ্ছা, তাহলে এটা হলো ঘ নাম্বার কোশ্চেন। এখানে বলছে এটার জন্য কোড লেখো। এখন কথা হলো আমাদের একটা প্রবলেম হলো, এখানে আন্ডারলাইন দেওয়া আছে দেখো আইসিটির নিচে এবং ইংলিশের নিচে, কিন্তু
আমার কেন জানি মনে হচ্ছিল তারা চাচ্ছিল বোর্ডে যে এখানে কোনো একটা লিঙ্ক হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু এখানে লিঙ্কটা আর কোনো জায়গায় লেখে নাই, এই জন্য আমরা শুধুমাত্র আন্ডারলাইন দিয়ে কোডটা করে দিছি। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতেছি রেজাল্ট, এটা যেহেতু মাঝখানে আছে আর ওটা বোঝা যাচ্ছে না, তারপরে এটার আমরা টিএস ধরে নিছি। ওকে, যে HTML বডি টেবিল বর্ডার 1 টিআর দিয়ে আমরা টেবিলটা শুরু করলাম, টিএইচ দিয়ে কল স্পেন 3 দিছি কারণ এটা কল স্পেন 3 তে পড়ে, দেন ওর রেজাল্ট দিয়ে আমরা এটা বন্ধ করে দিছি, দেন টিআরটা বন্ধ করলাম কারণ এই লাইনটা শেষ হয়ে গেছে। তারপরে আমাদের আইসিটি আছে, আইসিটি নিতে আন্ডারলাইন আছে এবং আইসিটি ঘরটা দুইজনের সমান, তাই টি ডি এটা কোন বরাবর দুইজনের সমান, রো স্পেন বরাবর, রো স্পেন 2 এবং ইউ ইউ আইসিটি টিডি বন্ধ করে দিলাম। এরপরে তোমার আছে কি, ওইটার সিরিয়ালে পড়তেছে হলো সিকিউ আর এমসিকিউ, তাহলে তুমি সিকিউর ঘরটাও নিয়ে নিলা, এমসিকিউর ঘরটাও নিয়ে নিলা। কেউ যদি চাও এটারে আর এটারে এই তিনটারেও টিএইচ দিবা, দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না এই জন্য আমি এটা দিয়ে দিছি। ওকে, আর ও আচ্ছা টিএইচ না দেওয়াটাই বেটার হবে কারণ সিকিউ আর এমসিকিউটা তোমার মাঝখানে নাই, ঠিক আছে, ওইটা না থাক, ওইটা দেওয়ার দরকার নেই, তাহলে মাঝখানে থাকলে ইয়াটা দিলে ভালো হতো। তবে এখানে আইসিটি লেখাটা যেহেতু মাঝখানে আছে, তুমি চাইলে যে এইখানে রো স্পেন 2 এর পরে তুমি চাইলে এইখানে ইয়া দিতে পারো, অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারো এইখানে, ঠিক আছে, যেভাবে তোমার এই যে দেখো এখানে কল স্পেন 2 অ্যালাইন সেন্টার দিছি, তুমি চাইলে এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে, দিয়ে তারপরে এই যে ব্র্যাকেটটা এখানে বন্ধ করবা, অ্যালাইন সেন্টার লেখার পরে ব্র্যাকেটটা এখানে বন্ধ করবা, বন্ধ করার পরে তুমি আবার কন্টিনিউ করবা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি আছে, রো স্পেন 2 এরপরে ইউ, তারপরে ইউ দেওয়ার পরে কি আছে আইসিটি, দেন ইউ বন্ধ, তারপরে কি তোমার টিডি, ঠিক আছে। তাহলে আমরা আইসিটি কাজটা করে ফেললাম। এবার করার পর আমাদের কি কাজ আছে, এবার আমাদের করার পর কাজ আছে হলো তোমার সিকিউ আর এমসিকিউ, এই যে সিকিউ আর এমসিকিউ গেল, এটার আমরা টিএইচ নিয়ে নেই কারণ এটা সাইডে আছে। এরপরে আমরা টিআরকে বন্ধ করে নতুন যখন টিআর নিছি এসে দেখতেছি আমাদের দুইটাই মাঝখানে আছে, এই জন্য আমরা টিডি অ্যালাইন সেন্টার 45 এবং টিডি অ্যালাইন সেন্টার তারপরে কি 25 নিয়ে লাইনটা শেষ হয়ে গেছে, টিআর শেষ, দেন নতুন টিআর, দেন আমাদের কি আছে স্যার, দেন আছে হলো নতুন টিআর নেওয়ার পরে আমাদের হলো টিডি ইউ ইংলিশের নিচে আন্ডারলাইন আছে, এই জন্য আমরা ইউ দিয়ে ইংলিশ নিছি এবং টিডিটা বন্ধ করে দিছি। দেওয়ার পরে তার পাশের যে ঘরটা আছে ওইটা হলো আমাদের টিডি কল স্পেন কত, ওইটা কল স্পেন হলো 2, কল স্পেন 2 এবং অ্যালাইন সেন্টার দিয়ে কি 95, দেন টিডিটা বন্ধ করে দিছি কারণ ও মাঝখানে আছে। এরপর টিআর বন্ধ, টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ, ঠিক আছে, তাহলে এই কোডটা শেষ। আর যাদের আমি আবার বলে দিলাম আইসিটির ঘরটা যদি যারা মাঝখানে নিতে চাও তাহলে তারা এখানে এটা না, এটা ধরো এই যে উপরে উঠে গেছে, এখানে আবার কি ALIGN অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেটটা এখানে বন্ধ করবে, এখানে আবার ইয়া করে দিও না, এটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে, এখানে বন্ধ করবা, তবে আমি এটা দেই নাই, জাস্ট কেন জানি মনে হলো না, ঠিক আছে, বাট দাও বেটার দিও, আমার জায়গাও শর্ট ছিল তাই দেখা দিলাম, ঠিক আছে। তাহলে এই কাজটা ভালো মতো একটু করো। এরপরে তোমার আসছে বরিশাল কত, বরিশাল 23, তাহলে চলো আমরা এবার দেখি যে বরিশাল 23-এ কি আসছে। বরিশাল 23-এ দেখো, বরিশাল 23-এর দুইটা কোশ্চেন গ প্লাস ঘ এক জায়গায় লিখছে, তার কারণটা কি একটু ভালো করে কোশ্চেনটা দেখো, বুঝতে পারবা। এখানে আমাদের দেখো প্রথমে একটা নমুনা দিছে লিস্টের, তাহলে লিস্ট কিন্তু এখন থেকে বেশি আসতেছে, তাই এটা প্র্যাকটিস করতে হবে বেশি। লিস্টের একটা নমুনা দেওয়ার পরে তারা বলছে দেখো HTML বডি UL, ঠিক আছে, আনঅর্ডারেড লিস্ট, তারপরে তোমার এখানে লিস্ট আইটেম দিছে বাংলাদেশ দিয়ে তারা শেষ করে দিছে। শেষ করার পরে দৃশ্যকল্প 1-এ বলছে একটা লিস্ট দেওয়া আছে বাংলাদেশ থেকে খুলনা পর্যন্ত, লিস্ট দেওয়ার পরে দৃশ্যকল্প 2-তে আবার বলছে হলো একসাথে আছে কি কি abcollege.edu.bd, ঠিক আছে, আর image.jpg, এটা একসাথে আছে, ভালো করে বুঝো। এটা দিয়ে আমাদের কোশ্চেনের যেহেতু অ্যান্সারটা বোর্ডের যে টিচার এটা করছে সে তো আমাদের সরাসরি বলতেছে না যে ভাই এটা হলো অ্যান্সার, তা আমরা এক্সপিরিয়েন্স থেকে আমাদের মনে হচ্ছে যেহেতু দুইটাকে একসাথে দিছে তাহলে এইখানে ইমেজে ক্লিক করলে এই লিঙ্কে যায়, এই জিনিসটা বোঝানো হচ্ছে। তবে যদি যেহেতু এটার অ্যাকুরেট কোনো কিছু এখানে বলা নাই, কোশ্চেন পড়েও আমরা খুঁজে পাইনি যে অ্যাকুরেট কিছু বলছে, তাহলে তোমরা এখানে চাইলে এখানে কি বলে লিঙ্কের জন্য আলাদা কোড করতে পারো, strip দিয়ে লিঙ্ক, দেন ক্লিক মি নামে তোমাকে কিছু বসাতে হবে, কিন্তু এখানে ক্লিক মি নাই যেহেতু তাহলে ওইটা না দেওয়াটাই ভালো, রিস্ক নিব না। তাহলে আমাদের যেহেতু ক্লিক মি নাই সো ওইটা আমরা নিয়ে নিই, বাট কেউ যদি দেও মনে হয় টোটাল মার্ক দিবে না, বাট এক কমালেও বাকি মার্কটা দিয়ে দিবে, ঠিক আছে। আর ইমেজটার জন্য তুমি আবার তোমার IMGSRC দিয়ে কোডটা আলাদা আলাদা করে দিতে পারো, অর্থাৎ লিঙ্কের জন্য আলাদা, ইমেজের জন্য আলাদা। কিন্তু লিঙ্কের জন্য আলাদা নিয়ে আসলে কি করতে হবে, তখন তোমার ক্লিক মি টাইপের কিছু বসাতে হবে মাঝখানে, AR এর মাঝখানে, কিন্তু আমরা ওই ধরনের রিস্ক কিছু নেব না। এই জন্য আমরা যেটা করছি সেটা হলো যে তোমার দৃশ্যকল্প 2-এর জন্য যে কাজটা করবো সেটা হলো ইমেজে ক্লিক করলে এই লিঙ্কে যায় ওইটা ব্যবস্থা করবো, তার কারণটা হলো এই দুইটা একসাথে আছে। ওকে, তাহলে এখন ভালো করে বোঝো যে প্রথমে বলছে আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস তোমরা জানো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এক কথা বলে দিবা, এটার আহামরি আর কিছু লিখতে হবে না। এরপরে আর বলছে কি ইমেজ একটি এমটি এলিমেন্ট,
আইপিআইডি সম্পর্কে আরেকটু যদি লিখতে চাও তো লেখো, কোনো উদাহরণ দিও বা বই থেকে লিখে দিও, সমস্যা নেই। ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন ব্যাখ্যা করো। ইমেজ একটা এমটি এলিমেন্ট কেন, ফার্স্টে তুমি বলবা যে এমটি এলিমেন্ট বলতে বোঝায় হলো যেই ট্যাগগুলোর, ভালো করে বুঝো যেটা বলি, ঠিক আছে, যেই ট্যাগগুলোর ক্লোজিং কোনো ট্যাগ নাই, ঠিক আছে। তাহলে ধরো এই যে বিআর যে আমরা লিখি, বিআরকে কি কেউ ক্লোজ করে, ঠিক আছে, ক্লোজ করার কেউ আছে বিআরের, ওকে। তাহলে যেই ট্যাগগুলোর সাধারণত কি নাই, ক্লোজিং ট্যাগ নাই, ওই ধরনের ট্যাগগুলোকে আমরা ধরে নিই হলো তোমার কি ট্যাগ, এমটি ট্যাগ অথবা তোমার এমটি এলিমেন্ট সাধারণত বলি। যেহেতু আমাদের ইমেজ ট্যাগটা সাধারণত কোনো ক্লোজিং আলাদা কোনো অংশ নাই, এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় একটা এমটি এলিমেন্ট। এবং এছাড়াও ইমেজের বাকি যত বৈশিষ্ট্য আছে সেটা ইমেজের শুধু প্রাথমিক ট্যাগের ভিতরেই প্রবেশ করে ফেলে, ওটা ইমেজ বন্ধ করার জন্য আলাদা কোনো কিছুর কি দরকার পড়ে না, আলাদা কোনো ক্লোজিং অংশের দরকার পড়ে না, এই জন্য এটা একটা এমটি এলিমেন্ট, ঠিক আছে। এবং তুমি এটার সাথে উদাহরণ দিতে পারো যে একই ইমেজের মতো আরও কিছু এমটি এলিমেন্ট হলো বিআর, এইচআর এরকম কিছু দিয়ে দিতে পারো, ঠিক আছে। এরপরে হলো তোমার দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য HTML, অর্থাৎ দেখো উপরে নিয়ম দেওয়া আছে, দৃশ্যকল্প 1 মানে উপরে যে নিয়মটা দেওয়া আছে এটা দিয়ে তুমি 2 এর নিয়মের কাজটা করবে। তাহলে 2 এর নিয়মের কাজে কিন্তু তোমার লিস্ট দেওয়াই আছে, তার মানে তোমাকে কি বলছে যে উপরের এই নিয়মটা ফলো করে তুমি এই লিস্টটা বানাও, 2 এর লিস্টটা বানাও। আবার ঘ নম্বর কোশ্চেন পড়ো, দুইটা একসাথে পড়ার কারণটা হলো আমি অ্যান্সারটা এখানে একসাথে করে দিছি। ঘ নম্বরে বলছে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য তুমি কি করো, HTML কোড লেখো। তাহলে 2 আর 3 মিলে একটা ওয়েবসাইট তৈরি করবা। তাহলে ভালো করে বুঝো, এখানে 2 মানে লিস্টও থাকবে আর নিচের এই ছবিতে ক্লিক করলে লিঙ্কে যাবে, এই দুইটা জিনিস একসাথে থাকবে। তার মানে একটু আগে তুমি গতে যে কোডটা করবা, এই যে 2টা বানানোর কি বলে গ নম্বরে কি বলছে, দৃশ্যকল্প 2 বানানোর কোড লেখো। তাহলে ওইটা বানানোর যে কোডটা লিখবা ওই কোডটার ভিতরে শুধু অ্যাড করে দিতে হবে কি, ওই কোডটার ভিতরে অ্যাড করে দিতে হবে লিঙ্কটারে। তাহলে তুমি গরুর গয়ের অ্যান্সারটা হলো যে এইটুকু, ভালো করে দেখো, গরুর গয়ের অ্যান্সারটা হলো কতটুকু, এই যে এইটুকু, ঠিক আছে। এই যে ইউএল বন্ধ, কেন তুমি গরু গটা মিলায় নাও, এখানে বাংলাদেশ দিছে, ঢাকা দিছে, রাজশাহী দিছে, সিলেট দিছে, খুলনা দিছে, আর ওই নিয়মটা উপরে বলাই আছে, তাহলে ওই নিয়মে করো। এই যে HTML তারপরে বডি ইউএল টাইপ সার্কেল, এখানে সার্কেল দেওয়া আছে, ওকে। একটা মিস্টেকলি মেবি ওদের ফটোটা ভরাট হয়ে গেছে, ঠিক আছে। তবে ফর্ম টাইপের একটা জিনিস আছে যেখানে ফটোটা ভরাট করে দেওয়া যায়, কিন্তু ফর্মটা তোমাদের সিলেবাসে দেখলাম না। তাহলে এটা হলো আমাদের, আবার উপরে তো বলেই দিয়েছে এটা লিস্ট, ওকে। তাহলে লিস্টে এটা তাহলে মিস্টেকলি ওদের ভরাট হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কাজটা কি, তাহলে আমাদের কাজটা হলো আমরা ইউএল টাইপ সার্কেল নিলাম, দেন আমরা কি করতেছি লিস্টে বাংলাদেশ থেকে, যে বাংলাদেশ, ঢাকা, তারপরে তোমার রাজশাহী, সিলেট, খুলনা, এই যে খুলনা পর্যন্ত নিছি। কোশ্চেনে দেখো উপরে কোশ্চেন দেওয়া আছে, খুলনা পর্যন্ত নেওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো আমাদের এই গ নাম্বার কোশ্চেনটা, দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য HTML কোড, গ নাম্বার কোশ্চেনটা কিন্তু এখানে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ভালো করে বুঝো, গ নাম্বারটা এই যে এখানে শেষ, আমার এখানে লিস্ট শেষ, খুলনার পরে লিস্ট শেষ, মানে দৃশ্যকল্প 2টার আমরা কি করতে পারছি, বাস্তবায়ন করতে পারছি। তাহলে তুমি এবার কি করবে, লিস্ট শেষের পরে শুধু তুমি কি করবে, যে ইউএল বন্ধের পরে তুমি এখানে তোমার বন্ধ করবে কি তুমি বডিটা আর HTMLটা বন্ধ করে দিবা, ঠিক আছে। এই কালিটা বোঝা যাচ্ছে না, নীলটা দিয়ে লিখে দিই, দাঁড়াও, তাহলে বুঝতে পারবা। তাহলে এইটুকুর পরে তুমি শুধু কি করবা, এইটুকুর পরে তোমার কাজটা হলো ভালো করে বুঝো, যে তুমি বডি আর কি বন্ধ করবা, HTML বন্ধ করে দিবা। তাহলে এই যে ইউএল এর পরে এই কাজটা করবা, ইউএল এর পরে, ঠিক আছে। তাহলে এটা করলে তোমার কি কাজ হয়ে গেল, এটা করলে তোমার গ নাম্বার বাস্তবায়ন হয়ে গেল। অর্থাৎ এই যে খুলনা পর্যন্ত লিস্ট, দেন লিস্ট বন্ধ, দেন এই যে ইউএল বন্ধ, দেন বডি বন্ধ, দেন HTML বন্ধ, ওকে। তাহলে গ এর কাজ শেষ। এবার ঘ নাম্বারে বলছে তুমি এই লিস্টটারে নিবা, এমন কোড করবা যেখানে এই লিস্টটাও থাকবে এবং তার সাথে তুমি ইমেজ জেপিজিতে ক্লিক করলে এই লিঙ্কে যাবে, ওকে। তাহলে তোমার তখন এই যে তুমি আবার এই লিস্টের কাজটা করতেছো, কইরা ইউএল পর্যন্ত করলা, ঠিক আছে। ইউএল পর্যন্ত করার পরে তুমি এটা বন্ধ করে দিলে তো শেষ হয়ে গেল, তাই বন্ধ করবা না। তখন তুমি কি করবা, তখন ঘ নাম্বারের জন্য, ঘোড়ার ঘ, ঠিক আছে, ঘ নাম্বারের জন্য তখন আমরা কি করব, এই লিস্টের জন্য আমরা আবার কোড করব, দেন ব্রেক দিব, শেষে বন্ধ করবো না, লিস্টটা বন্ধ করে দেন কি দিব, ব্রেক দিব। ব্রেক দিয়ে কোথায় আসছি স্যার, নিচে আসছি, ওকে। তাহলে ব্রেক দিয়ে যখন আমরা কোথায় আসলাম, নিচে আসলাম, নিচে আসার পরে আমাদের কি হয়েছে, নিচে আসার পরে এখানে লেখা আছে কি, যে আমাদের abcollege.edu.bd এখানে যায়, কিসে ক্লিক করলে,
ইমেজ ডট জেপিজির উপরে ক্লিক করলে তাহলে আমরা এই ছবি টাইপের লিঙ্ক, তাহলে এটার জন্য আমরা কি কাজ করছি সবার আগে, আমরা আগে লিঙ্কের কাজ করি, দেন মাঝখানে ছবিটা রাখি, পরে লিঙ্কটা বন্ধ করে দিই। তাহলে ওইভাবে আমরা আগে এইচডিএফ, দেন এটা একটা এক্সটার্নাল লিঙ্ক, এই জন্য আমরা এক্সটার্নাল ব্যবস্থা করছি, HTTP দুইটা ফোটা, দেন www.abcollege.edu.bd এটার কাজ করে দিলাম। দেন এই যে ব্র্যাকেটটা দিয়ে এবার আমরা ছবির কাজ করে ফেললাম। আর ছবিতে সাধারণত যদি কোনো আকার আকৃতি দেওয়া না থাকে তাহলে তুমি একটা আকার আকৃতি দিয়ে দিও, এটা ভালো, ঠিক আছে, স্যাররা পছন্দ করে। তাই আমরা এখানে যে ইমেজ এসআরসি দিয়ে ইমেজ ডট জেপিজি দিয়ে যে ওয়াইড দিয়ে দিলাম 400, হাইট দিয়ে দিলাম 200, যেহেতু কিছুই নেই একটা দিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে আমরা কি করলাম, তোমার হাইট দিলাম, দেওয়ার পরে এই দেখো করছে কি ছোট্ট একটা এখানে ভুল করে চলে গেছি, দুঃখিত। এখানে আমরা কি করব, আগে বন্ধ করব কাকে, আগে বন্ধ করব হলো এটাকে, দিয়ে আমরা বন্ধ করব কাকে, এ, তারপরে হলো বডি, তারপরে হলো নিচের দিকে লেখা যায় না বুঝছো, তারপরে হলো HTML। ওকে, তাহলে ভালো করে কোশ্চেনটা দিকে দেখো। এই যে কোশ্চেনটা আবার দিলাম, কোশ্চেনের গ নম্বরে বলছে যে দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়া যাবে। তাহলে 1 এ লিস্টের নিয়ম দেওয়া ছিল, 2 এর লিস্টটা করতে হবে বাংলাদেশ থেকে খুলনা। তাহলে গ নম্বরের জন্য অ্যান্সার হলো HTML বডি, এই যে ইউএল থেকে এই যে বাংলাদেশ, এই যে খুলনা, দেন ইউএল বন্ধ, এখানে আমরা কি বন্ধ করে দিব, HTML এই বডি, পরে HTML, গ শেষ। এবার বলছে আমার ঘ নম্বরে যে দৃশ্যকল্প 2 অর্থাৎ 2 এখানে থাকবে এবং তার সাথে দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটা ওয়েবসাইট, অর্থাৎ ওই জিনিস তো থাকবেই, এবং আবার 3 অর্থাৎ এই যে লিঙ্কের যে কাজটা করছে, ছবিতে ক্লিক করলে লিঙ্কে যায়, ওইটা করার জন্য HTML কোড লিখতে বলছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ইউএল পর্যন্ত জিনিস তো থাকবেই। আমরা ঘ নম্বরের জন্য, এবার ঘ নম্বরের জন্য গতে কিন্তু বডি HTML বন্ধ করে দিয়েছে এই যে এটার পরে, ঠিক আছে। আর ঘ নাম্বারের জন্য কি কাজ করতেছি, ঘ নাম্বারের জন্য আবার এই যে প্রথম থেকে এই পর্যন্ত লিখবো, দেন বন্ধ করব না, আমরা এখানে বিআর দিয়ে নিচে যাব, কারণ আমাদের এটার পরে লিঙ্কটা থাকবে। সেই লিঙ্কটা কি, সেই লিঙ্কটা হলো HTTP www, দেন এই যে লিঙ্কের কাজটা করলাম এক্সটার্নাল লিঙ্ক, দেন এই যে ইমেজ রাখলাম, ওয়াইডার হাইট দিয়ে শেষ করলাম, দেন এটারে বন্ধ করলাম। তাহলে এই ইমেজে ক্লিক করলে এই লিঙ্কে যাবে, ঠিক আছে, কারণ এ আর এর মাঝখানে ইমেজটা আছে। দেন আমাদের আর কিছু দেয় নেই, সো বডি দেন HTML। তাহলে এভাবে তুমি এই কোডগুলো করতে পারো। চলো তাহলে পরের 3টা কোশ্চেনে যাই। আচ্ছা, আমরা এখন কুমিল্লা বোর্ড 2023-এর সলভটা দেখব। তো এখানে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। কুমিল্লা বোর্ড 2023টা নেওয়ার কারণটা হলো এখানে রোকে কলাম, কলামকে রো, এই টপিকটা আবার একটু আসছে, সাধারণ কিছু টপিক আর কি। তো এটা হালকা আলোচনা করে আমরা ঢাকা বোর্ডে চলে যাব, ঠিক আছে, ঢাকা বোর্ড 2023-এ। তো আমাদের এখন কাজ হলো, এখানে প্রথমে বলছে হলো ডাইনামিক ওয়েবসাইট কি। ডাইনামিক ওয়েবসাইটটা কি ছিল স্যার? ডাইনামিক ওয়েবসাইটটা হলো এমন ধরনের ওয়েবসাইট যে ওয়েবসাইটের তথ্যগুলো বা কন্টেন্টগুলো প্রতি মুহূর্তে কি হয়, পরিবর্তন হয়, বা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল কন্টেন্ট সম্পন্ন যে ওয়েবসাইটটা, ওইটাকে আমরা বলি হলো ডাইনামিক ওয়েবসাইট। এক মার্কের জন্য আহামরি এর বেশি কিছু লিখতে হবে না, বাট তুমি সবাই জানো। এরপরে বলছে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের পরিপূরক। এটা কতবার বলবো স্যার, ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের পরিপূরক, এটার মানে কি? আইপি অ্যাড্রেস তোমার কি হয়, আইপি অ্যাড্রেস দ্বারাও তুমি কি বুঝাইতে ছিল আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে? আমাদের সাধারণত আইপি অ্যাড্রেস তো আমাদের আইসিটি প্রোডাক্টে ইন্টারনেট চালানোর ক্ষেত্রে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হিসেবে তো কাজ করতেছি। এছাড়াও ওয়েবসাইটে যে সার্ভার জমা থাকে ওই ক্ষেত্রেও যদি আমরা দেখি, তো আইপি অ্যাড্রেসটা কি করতেছিল, যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কি ছিল, আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ছিল। তাহলে আমরা আইপি অ্যাড্রেস দিয়েও একটা ওয়েবসাইটকে খুব সহজেই কি করতে পারি, সার্চ করতে পারি, কিন্তু আইপি অ্যাড্রেসটা মনে রাখা কঠিন। তাই আমরা কি করছি, আইপি অ্যাড্রেসকে অ্যালফাবেটে রূপান্তর করছি, তারপরে এটা মনে রাখতে সহজ হয়েছে, এই জন্য সহজে মনে রাখা যায়, সহজে ব্যবহার করা যায়। আর কত বলবো তোমাদের, এই জন্য বলা যায় যে আইপি অ্যাড্রেস হলো, আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম সুবিধাজনক, এবং আইপি অ্যাড্রেসটাই কি পরিবর্তিত হয়ে ডোমেইন নেমে রূপান্তর হয়েছে, ঠিক আছে, বা আইপি অ্যাড্রেসকেই পরিবর্তন করে ডোমেইন নেমে রূপান্তর করা হয়েছে। এই জন্য কি বলা যায় যে আইপি অ্যাড্রেসটা অথবা ডোমেইন নেমটা আইপি অ্যাড্রেসের পরিপূরক, ঠিক আছে, আইপি অ্যাড্রেসের বিপরীত বলতে পারো। তার কারণটা কি, যে আইপি অ্যাড্রেসটা একটু ওই যে বললাম যে কঠিন ছিল, আর এটা এখন কি সহজ হয়ে গেছে। তাহলে এটা এক পরিপূরক, একজন আরেকজনের অলট পালট দিক, একটা কঠিন ছিল, একটা সহজ, একটা সহজ, একটা কঠিন, এই মিলাঝিলা লিখে দিবা। এরপরে আছে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য HTML। উদ্দীপকের চিত্রটার এই টেবিল যদি না পারো ভাই, তাহলে তোমার আমি কি কোর্স করাইছি? এইখানে 3টা কি দেওয়া আছে, সায়েন্স, কমার্স, তারপরে কি হিউম্যানিটিস। ওকে, এটা আমার কোশ্চেনটা একটু ঝাপসা, এটা বুঝতে পারতেছি না, আমি তোমাদের এডিট করে দিব না।
আচ্ছা, তো ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই যে কোশ্চেনগুলো দিছে, এরপরে ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি যা যা আছে, তো এই টেবিলটারে ভাই এটা তো কিছুই না। এই টেবিলটা কি দিছে? টেবিল বর্ডার নিবা, টিআর নিবা, টিডি দিয়ে 3টা করে দিবা, যদি অ্যালাইন সেন্টার দাও দিতে পারো। এরপর আবার কি, আবার তুমি টিআর বন্ধ করে টিআর নিবা, আবার টিডি 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 করে 3টা দিয়ে দিবা, আবার টিআর বন্ধ করবা, আবার টিআর নিবা, টিডি 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 করে 3টা দিয়ে দিবা, টিআর বন্ধ করবা, টেবিল বন্ধ করবা। এই তুমি আর কি, উপরে HTML বডি এগুলো দিয়ে দিলে শেষ। এইটা আবার লাগে। এরপরে বলছে যদি উদ্দীপকের টেবিলের কোড সারিকে রোকে কলাম, কলামকে রো করো, তাহলে ওইটার HTML করতে বলছে, ঠিক আছে। এবং স্তম্ভকে সারির ক্ষেত্রে পরিণত করা হলো, তাহলে কি পরিবর্তন হবে? তাহলে কি পরিবর্তন হবে তুমি কিভাবে বুঝবা? তাহলে তোমার প্রথমে বলতে হবে কি, এই প্রশ্নের অ্যান্সারে প্রথমে এটা কত নাম্বার? এটা হলো আমার ঘ নাম্বার। তাহলে ঘয়ের অ্যান্সার করার সময় আমার প্রথমে কি লিখতে হবে? সবার প্রথমে বলতে হবে যে উক্ত টেবিলের, ঠিক আছে, ঘয়ের জন্য সবার প্রথমে তুমি বলবা কি, যে উক্ত টেবিলের রোকে কলাম, কলামকে রো করার পরে প্রাপ্ত চিত্র নিচে অঙ্কন করে পাই। তাহলে এটাই তোমার পরিবর্তনটা বলা হয়ে যাবে, ঠিক আছে। দেন তুমি চিত্রটা অঙ্কন করলা কিভাবে? তোমাদের এটা তো তোমার শিখাইছি ওই আগের ক্লাসে, তাও এখানে একটু ছোট্ট করে দেখাই দিয়ে। এরকম সহজ যদি টেবিল থাকে, তাহলে ওই ক্ষেত্রে রোকে কলাম, কলামকে রো করা তো কোনো ব্যাপারই না, যদি এরকম টেবিল থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, টেবিল যদি একবারে সেট মতো কোনো প্যারাযুক্ত টেবিল না থাকে, তাহলে তুমি যে কোনো একটা হয় রোকে কলাম করবা, নাহলে কলামকে রো করবা, তাহলে দুইটা শর্ত মেনে যাবে। তো বারবার বলি না, কলামকে রো করে, রোকে কলাম করে এত কিছু না, তুমি যে কোনো একটা করবা, তাহলে যে এই দুইটা জিনিসই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, মনে করো তুমি এই যে প্রথম লাইন, এটা কি বরাবর আছে? এটা আছে হলো তোমার রো বরাবর, ঠিক আছে। এটারে কি করে দাও, কলাম করে দাও, দুঃখিত এটা কালি শেষ। তাহলে এই রো বরাবর এটারে কি করে দিবা, ঠিক আছে, এটারে কলাম করে দাও। তাহলে রো বরাবর কি কি আছে? সায়েন্স, কমার্স আর কি ছিল, হিউম্যানিটিস নাকি? তাহলে এই যে এই বরাবর যেটা ছিল, এইটারে কি করে দাও, কলাম করে দাও। তাহলে এই যে সায়েন্স, কমার্স আর হিউম্যানিটিস। এর পরের ঘরটা আবার কি, এর পরের ঘরটা আবার এই যে রো আছে, এই রোটারে তাহলে এইটার পরে কলাম করে দাও। তাহলে এর পরের ঘরে কি আছে? ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি। এটার পরের ঘরে যে ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি। এর পরের ঘরটা আবার এই যে তোমার যেটা রয়ে আছে, সেটা হলো কি তোমার এর পরের আছে হলো কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট আর ইসলামিক হিস্টোরি। তাহলে এটা কিসে আছে? রোতে আছে। এটার সাইডে এনে কি করে দাও, কলাম করে দাও, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি, এই যে কলাম হয়ে গেছে। তাহলে এই যে 3টা রো, এখানে 3টা কলাম সিরিয়ালে বসাই দিছো, শেষ। এবারে এটা তুমি HTML করে দিলে হয়ে গেল। এটা আবার আহামরি কোনো কিছু হইলো? ঠিক আছে, তাহলে এটা আমরা মুছে ফেলি। আমরা যতটুকু বুঝলাম, তো এটা আশা করি তোমরা পারবা, কোনো সমস্যা হবে না। তাহলে এইবার চলো আমরা ঢাকা বোর্ড 2023-এ যাই। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করব সেটা হলো আমাদের কোন বোর্ডটা? ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023-এর জন্য তোমার ভালো করে খেয়াল রাখতে হবে, এবারে কোশ্চেনটা মোটামুটি একটু অন্যরকম আসছে, ঠিক আছে, মোটামুটি একটু অন্যরকম। তাহলে কোশ্চেনগুলো কি আসছে দেখো। প্রথম কোশ্চেনটা তোমার বলছে হলো যে ওয়্যার ফ্রেম কি। এটা এখানে ওয়্যার ফ্রেম লেখা আছে, এটা ওয়্যার ফ্রেম অনেক জায়গায় বলে, ঠিক আছে। তো ভালো করে বুঝো যে এটা কি। মনে করো যে তোমার কাছে একজন লোক আসছে একটা ওয়েবসাইট বানাইতে, তুমি একজন ওয়েব ডেভেলপার। এখন তোমার কাছে আসার পরে তুমি তাকে কিভাবে বুঝাবে যে তাকে কোন ধরনের ওয়েবসাইটটা তুমি দিতে চাচ্ছ বা কেমন দেখাবে ওইটা। এর জন্য তুমি তাকে এরকম কি করতে পারো যে তাকে মুখ দিয়ে তুমি বলতে শুরু করলা যে ভাই মনে করেন আপনার একটা ওয়েবসাইট বানাই দিব, এখানে উপরে আপনার ছবি থাকবে, নিচে কিছু অপশন থাকবে, তার নিচে কিছু আবার ছবি থাকবে, কিছু ডিসক্রিপশন থাকবে, এরকম। এখন মুখ দিয়ে তুমি তারা যতই বলো না কেন, সে কিন্তু পরিপূর্ণ বুঝবে না, ঠিক আছে। এর থেকে বেটার কোনটা? এর থেকে বেটার হলো তুমি যদি খাতা কলমে এরকমভাবে নাও, যে খাতা কলমে তুমি সুন্দর করে কি করলা, খাতা কলমের ভিতরে মনে করো খাতা একটা বক্স থাকলা, একা বললা যে ভাই মনে করেন যে এটা হলো কি, এটা হলো আমার ল্যাপটপের স্ক্রিন অথবা আপনার ফোনের স্ক্রিন। এবার আপনার ওয়েবসাইটটা হবে কি, ওয়েবসাইটটা হবে হলো এই মনে করেন যে উপরে এটা হলো আপনার ছবি হবে, ঠিক আছে। আর এখানে কি হবে, আর এখানে এই যে এখানে মনে করেন আপনার থাকবে সায়েন্স, আপনার স্কুল হলে সায়েন্স, এখানে হবে আর্টস, এখানে হবে কমার্স, তারপরে কিছু ব্যাখ্যা থাকবে বা ডিসক্রিপশন থাকবে, তারপরে আবার টুকটাক ছবি টবি লাগলে দিব আমরা। তো এইভাবেই তুমি যদি আর্ট করে তাহলে বোঝাও, তার জন্য এটা বুঝতে কী হবে স্যার, অনেক সহজ হয়ে যাবে। তো এই ধরনের খসড়া আর্ট টাইপের কাজটাকেই আমরা বলি HTML সাইট থেকে বা ওয়েব ডেভেলপমেন্টের সাইট থেকে, এটাকে আমরা বলি ওয়্যার ফ্রেম, ঠিক আছে। ওয়্যার ফ্রেমটা তাহলে হলো, এটা হলো এক ধরনের নির্দেশিকা, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন ধরনের পেজটা বানাবো, তার একটা কি করি আমরা, খসড়া ডিজাইন করি, ঠিক আছে, একটা খসড়া ডিজাইন করি। এখন কথা হলো এটা কি তোমরা খাতা কলমে করলে ওয়্যার ফ্রেম হবে? হ্যাঁ, খাতা কলমে করলেও এটা একটা ওয়্যার ফ্রেম হিসেবে তুমি নাম দিতে পারো। এছাড়াও
তুমি মেইনলি এটা যেখানে করতে পারো, এটা আমাদের কম্পিউটারের কিছু টুলস আছে, ওইটা ব্যবহার করে তুমি করতে পারো। এখন কম্পিউটার টুলসটা ব্যবহার করলে সুবিধাটা কি, ওইখানে এই জিনিসগুলো আরও সুন্দর করে আর্ট করা যায়, এবং তুমি যে পেজটা ভবিষ্যতে কোড করে করবে সেই পেজটাকে একবারে মানে আগেই তুমি এই যে বিভিন্ন দাগ অর্থাৎ এরকম যে ডিজাইনটা পেন টুল বা বিভিন্ন টুলস ডিজাইন আছে ওটা দিয়ে এরকম দাগ টাগ দিয়ে, ঠিক আছে, তুমি আগে ওই পেজটাকে একবারে হুবহু তোমার ওই ইয়ার মতো মোটামুটি অর্থাৎ ভবিষ্যতে যেই তুমি পেজটা বানাবা তার মতো মোটামুটি পর্যায়ের একটা ডিজাইন করে তুমি তাকে দেখাতে পারবা, এবং সেটা দেখলে মোটামুটি তার যদি পছন্দ হয় তাহলে তুমি কোডিং শুরু করে দিলা ওইভাবে পেজ বানানোর জন্য, আর পছন্দ না হলে ওইখানে তুমি মুছে টুছে পরিবর্তন করে নিলা, ঠিক আছে, পরিবর্তন করে নিয়ে দেন ওই হিসাবে তুমি কোড করা শুরু করলা। কারণ কোড করে ফেললা তার পছন্দ হলো না, তখন আবার একটা ঝামেলা, অনেক কষ্ট হয়ে যায়। তাই আগে আমরা এরকম খসড়া ডিজাইনটা করে নিই এবং এটাকে আমরা বলি হলো ওয়্যারফ্রেম। ওকে, এরপরের প্রশ্নটা কি, এরপরের প্রশ্নটা বলছে HTML এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি। ঠিক আছে, ভালো করে বুঝছো যে এটা হলো ডকুমেন্টের কোনো অংশ নয় কিন্তু লেখাটা জরুরি। একটা অদ্ভুত কোশ্চেন করছে, তাহলে এটার অ্যান্সারটা খ দিয়ে আমি লিখে রাখছি যে ডক টাইপ HTML। এখন এটা কেন ভালো করে বুঝাই দিই। HTML এর ডকুমেন্ট বলতে বোঝায় হলো এইখান থেকে, এই যে যেখান থেকে HTML এর শুরু ওইখান থেকে যেখানে HTML যে শেষ করছি এই পর্যন্ত, এর ভিতরে টোটাল জিনিস বা এখান থেকে এই পর্যন্ত টোটালটাকে বলা হয় HTML এর ডকুমেন্টের অংশ। তাহলে আমরা ডক টাইপ HTMLটা যখন তুমি দেখো তোমার কি বলে বইতে বিভিন্ন জায়গাতে ডক টাইপ HTMLটা আছে, তোমার গাইডেও দু এক জায়গায় আছে, তো ওইটা কই থাকে, এই HTML এর কোথায় থাকে, উপরে থাকে স্যার। এটা নিয়ে এর আগেও তোমাকে বলছি যে এইখানে যা কি থাকে, ডক টাইপ কি থাকে, HTML এটা লেখা থাকে। এইটা লেখা মনে করো এখান থেকে আমার এই কোডটা শুরু হয়েছে এটার, তাহলে এই যে ডক টাইপ HTML এখান থেকে কোডটা শুরু হয়। তাহলে এখন কথা হলো এইটা লিখলে আর না লিখলে প্রবলেমটা কি, এটা লেখার সাথে স্যার আহামরি তেমন কোনো কিছু যায় আসে না, ঠিক আছে, মানে তোমাদের জন্য যায় আসে না, আমাদের জন্য আবার অনেক যায় আসে। তো এখানে যায় আসে না কেন বললাম, যে তোমাদের জন্য আমরা শুধু ডকুমেন্টটা দেখি যে এখান থেকে এই পর্যন্ত, বোর্ডেও এইটুকুই দেখে, আহামরি তেমন কিছু বলা হয় না। কিন্তু মেইনলি যেটা সেটা হলো যে এটা দেওয়া হয় হলো যে ডক টাইপ HTML, অর্থাৎ আমাদের এই যে ডকুমেন্টের যে টাইপটা আছে আমাদের এই ভিতরে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভিতরে যতগুলো কোড করছে অথবা ট্যাগ ইউজ করছে বা যত কিছু ভিতরে করা হয়েছে, এই সকল কিছু HTML এর ভার্সন 5 কে সমর্থন করে, সেটা বোঝানোর জন্য আমরা এখানে লিখি এক্সক্লেমেটরি চিহ্ন ডক টাইপ HTML। ওকে, তোমরা আবার ভাইবো না যে এইটা লিখলে, ভালো করে বুঝছো যে এইটা লিখলে আমার এই HTML লিখতে হবে না, এটা আবার ভাইবো না, এটাও লিখতে হবে এটাও লিখতে হবে, ঠিক আছে। আর যদি না লেখো তাহলে এই লাইনটা না দিলেও হবে। তাহলে এই জন্যই বলা হয়েছে যে আমাদের এই ডক টাইপ HTMLটা হলো এমন একটা জিনিস যেটা ডকুমেন্টের কোনো অংশ না, তারপরও লেখাটা জরুরি। তুমি যদি দাও তাহলে আমাদের কোডটা আগে থেকে ডিক্লেয়ার হয়ে গেল যে এটা ভার্সন 5 কে সমর্থন করতেছে, আর যদি না দাও তাহলে কোনো কিছু ডিক্লেয়ার হইলো না, পরবর্তীতে আবার আমাদের ডিক্লেয়ার করতে হয়, ওটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এমনি তো নর্মালি আমি যতগুলো তোমাদের কোড করেছি ম্যাক্সিমামে আমি এটা দেই নাই তোমাদের, কারণ বোর্ডে এবং সাধারণ ক্লাস টিচাররা এটা নিয়ে তেমন প্যারা দেয় না। যদি তুমি সকল কোডের উপর এটা দিয়ে দাও কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবা এটা দিলে এখানে আবার HTML লিখতে হয়। তাহলে এরপরে যেটা বলছে আমাদের একটা টেবিল দিছে, এই টেবিলটা আমাদের করে দেখাতে হবে। টেবিলটা একবার ইজি একটা টেবিল, সেটা হলো কি, সেটা হলো তোমার দুইটা লিস্ট দেওয়া আছে এই আর কি। তাহলে চলো আমরা টেবিলটা দেখি। মনে করো এখান থেকে কোড শুরু হয়েছে, তোমার ভালো না লাগলে তুমি এখান থেকে শুরু করো। তাহলে HTML বডি, তারপর আমার টেবিল বর্ডার 1 দিলাম। টেবিল বর্ডার 1 দেওয়ার পরে যে কাজটা আসছে সেটা হলো যে তোমার এটা হলো কত, কলস্পেন 2 দিলাম। আমরা টেবিল বর্ডার 1 নিলাম, TR নিলাম, দেন TH কলস্পেন 2 দিলাম, ঠিক আছে। দেন ওর ভিতরে যেটা লেখা আছে ANH কোম্পানি লিমিটেড, তারপরে TH করলাম। তারপরে তোমার আছে হলো TR কে আবার বন্ধ করে দিলাম কারণ ওই সাইডে যাওয়া যাচ্ছে না। তাহলে এরপরে যেটা নিচ্ছে সেটা হলো আবার দুইটা ঘর আছে, তাহলে TR নিয়ে আবার এই যে দুইটা ঘর, এবং ওরা একটু মোটা আমার কাছে মনে হলো যে এটা যেহেতু একটু মাঝখানের দিকে আছে, তাহলে এটার আমরা কি করতে পারি, একটু TH দিয়ে দিই, ঠিক আছে। তাহলে TH দিয়ে অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট লিখলাম, TH বন্ধ করে দিলাম, দেন TR কে বন্ধ করলাম, দেন নিচে আবার আসলাম। নিচে এসে দেখতেছি লাইনগুলো মোটা মোটা, ঠিক আছে, রো বরাবর মোটা মোটা, কিন্তু এটা কিন্তু মোটা না, কারণ সব এই রো বরাবর যে দুইটা ঘর আছে, দুইটা ঘর সেম সাইজেরই। তাহলে যেহেতু তুলনা করার কেউ নাই, এটারে কিন্তু রো স্প্যান দিবা না, ঠিক আছে, এটা একটা ঘর। তাহলে এই একটা ঘর আমরা লিখবো। কিন্তু এখন কথা হলো তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হলো ওয়াইড 400 কেন দিছি। আমরা কিন্তু টেবিল বর্ডার 1 দিয়ে চলে যেতে পারতাম, তাহলে ওয়াইড 400 দিয়ে কোডটা করার কারণ কি, বা উইথ যেটা তোমরা বলো উইথ, আমার মুখ দিয়ে খালি হোয়াইট চলে আসে, তো উইথ কেন এখানে 400 দেওয়া আছে, এটার কারণটা হলো যে এইটা তখন টেবিলটারে কি করবে, তখন উইথ বরাবর, ঠিক আছে, একটা টেবিল মনে করো বানাইলাম, ঠিক আছে, মনে করো এটা একটা টেবিল, জাস্ট কথার কথা, এটার একটা ডামি তৈরি করি যে এটা মনে করো টেবিলটা, ঠিক আছে, জাস্ট দেখাইলাম। তো উইথ
400 দিলে যেটা হবে এটা এই বরাবর, ঠিক আছে, 400 পিক্সেল লম্বা হবে, যার কারণে এই যে টেবিলটা এখানে যেমন খোলামেলা দেখতেছো প্রশ্নেতে, এই টেবিলটার এই কোডটা যদি তুমি 400 দিয়ে তারপরে করো তাহলে তোমার কি হবে, তোমার এই টেবিলটা একটু এই পাশ বরাবর একটু আউটপুটের দিকে, যখন আউটপুট দেবে তখন দেখবে পাশ বরাবর একটু মোটা আসছে, যার কারণে কি হবে, যার কারণে এই টেবিলটা এরকম একটু খোলামেলা থাকবে। আর তোমার যদি ভাই কষ্ট হয় যে টেবিল বর্ডার 1 দিয়ে চলে যাবো, যেতে পারো ভাই, তোমার আউটপুট সেমই আসবে, শুধু একটু কি আসবে, ঘন আসবে এই আর কি, মানে ঘরগুলো একটু ছোট ছোট আসবে এই আর কি, বুঝতে পারছো? তো ওইটা নিয়ে টেনশন করতে হবে না। তাহলে এটা আমি এই জন্য দিলাম যে এটা দেওয়া চাই, কোনো সমস্যা নেই। আবার এখানে অনেকে 400 পরে পিক্সেল দিতে পারে, দিলে দিবা, সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা, সবই তোমাকে বলা হয়েছে। আবার পিক্সেল দিতে যে আবার এই কাজ করো না যে 400 কোটেশন কোটেশন পিএক্স আবার বাইরে দিয়ে রেখো না, পিক্সেল দিলে কিন্তু এখানে কি করতে হয়, পিক্সেল দিলে পিএক্সটা এখানে থাকে দেন কোটেশন হয়, ঠিক আছে, এই আর কি একটু বলে দিলাম। তাহলে আমাদের এটা নিলাম, এরপর আমরা যে এটা করছি, তারপরে আমরা এই যে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট এটা কাজ করলাম। এবার নিচে এসে দেখতেছি দুটো ঘর আছে, দুটো ঘরের ভিতরে লিস্ট আছে, তাহলে এই যে টিডি দিয়ে ওর ভিতরে লিস্ট আছে হলো তোমার রোমান সংখ্যা দিয়ে, রোমান সংখ্যা হলো ওর টাইপটা হলো আই, ঠিক আছে, রোমান সংখ্যার জন্য আই দিতে হয়। তারপরে তিনটা জিনিস আছে যে এলআই দিয়ে এই যে সিরিয়ালে তিনটা জিনিসে কাজ করে দিলাম। দেন আমাদের অর্ডারেট লিস্ট এটা, কারণ এখানে সিরিয়াল আছে, দেন আমার অর্ডারেট লিস্ট বন্ধ হলো, দেন আবার টিডি, ঠিক আছে, অর্ডার লিস্ট বন্ধ করে, দেখছো একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, দুঃখিত আমি। তাহলে অর্ডার লিস্টের পরে আমরা কি করলাম, অর্ডার লিস্টের পরে আমরা এখানে টিডিটাকে বন্ধ করতে হবে স্যার, ওকে। তাহলে আমি এটার জন্য খুবই দুঃখিত। তাহলে আমরা টিডিটাকে বন্ধ করলাম। তাহলে ফার্স্টে কি করলাম, টিডি নিলাম, ওর ভিতরে যে লিস্টটা আছে ওই লিস্টের কাজ করলাম, দেন লিস্টটাকে বন্ধ করলাম। লিস্ট বন্ধ করার পরে আগে কাকে বন্ধ করতে হবে, টিডিটাকে বন্ধ করতে হবে, যে আমার ঘরটা এটা শেষ। দেন নতুন ঘরে যাওয়ার জন্য আবার নতুন টিডি নিলাম, ঠিক আছে। নতুন টিডি নেওয়ার পর আমার কাজটা কি, দেন ওর ভিতরে আবার কি আছে, স্কোয়ার লিস্ট, স্কোয়ারের, তাহলে এটা আনঅর্ডারেড লিস্ট, তাহলে এই যে আনঅর্ডারেড লিস্ট এবং ওর টাইপটা কি, স্কোয়ার, ওকে। তাহলে ওর টাইপটা হলো স্কোয়ার, দেন আবার ওর তিনজন আছে, তোমার মার্কার, ইঙ্ক, তারপরে হলো তোমার কি পেন্সিল, দেন এই যে পেন্সিল দিলাম। তারপরে আমার লিস্ট শেষ, তাহলে কোন লিস্ট শেষ হলো, আনঅর্ডারেড লিস্ট শেষ হলো, তাহলে এই যে আনঅর্ডারেড লিস্ট শেষ হয়ে যায়, মানে শেষ হয়ে গেল। তারপরে কাজ কি, তারপরে হলো তোমার আস্তে আস্তে সবার আগে কি করবো, ঘরটাকে বন্ধ করবো, তাহলে আমরা টিডি দিয়ে ঘরটাকে বন্ধ করলাম। দেন আর ওই সাইডে যাওয়া যাবে না, তাহলে আমরা কি বন্ধ করলাম, রোটাকে বন্ধ করলাম, দেন টেবিল, বডি, HTML, ঠিক আছে। তাহলে এই হলো তোমার এই কোডটা। তো তোমাদের কোডের সকল কিছু আমি করাই ফেলছি, যার জন্য এটা নিয়ে আমি আর কোড করাইতে বসি নাই, ঠিক আছে, সময় অনেক যাবে এবং মাঝখানে মাঝখানে অনেক বুঝাইতে হবে, এই জন্য আমি করে তোমাকে বুঝাই দিলাম, কারণ তুমি সবই এখন পারো। এখন ঘ নম্বরে বলছে দৃশ্যকল্প যে 2 এবং দৃশ্যকল্প 3 এর প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার উত্তরের সাপেক্ষে যৌক্তিক ব্যাখ্যা দাও। 2 নম্বরে যেটা দিছে, 2 নম্বরটা আপাতত আমাদের যেটা মনে হচ্ছে, কারণ এটা হলো হোম পেজ, হোম পেজ থেকে একটা যদি ক্রমধারা নামে তাহলে ওইটাকে আমরা বলি হলো তোমার হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। তাহলে ট্রি কাঠামোর যে সিস্টেমটা পড়ে সেটা হলো কি, যে এটা হোম পেজ থাকে প্রথমে, তারপরে আস্তে আস্তে এটা কি হয়, ধারায় নামে, মানে ফার্স্টে হোম পেজ থাকে, তারপরে থাকে হলো মেইন পেজ, অর্থাৎ একটা হোম পেজ থাকে, তারপরে কি থাকে তোমার এখান থেকে বের হয়ে কি হয়, তোমার মেইন সেকশন থাকে, মেইনের ভিতরে আবার কি থাকে, সাবসেকশন থাকে, ওকে, এরকম থাকে। তাহলে এইখানেও কাজটা কিন্তু ওইরকম হয়েছে, দেখো যে হোম থেকে পেজ 1 বের হয়েছে, পেজ 2 বের হয়েছে, পেজ 3 বের হয়েছে, পেজ 2 এর ভিতরে আবার সাব পেজ আছে যেটা হলো 2.1, 2.2। তার মানে এই যে এই সিরিয়ালটার জন্য এটাকে আমরা বলতে পারি হলো কি তোমার হায়ারার্কিক্যাল অথবা ট্রি কাঠামো। আমি তোমাদের একবারে নিজের মতামত থেকে দিচ্ছি এটা, যদি কোনো কারণে দেখা যায় যে বোর্ড নির্ভরশীল বা অনেকগুলো গাইডে অন্য কোনো মতামত আসে তাহলে অবশ্যই কারেকশন তোমরা পাবা, কোনো সমস্যা নাই। তবে এইটাই সলিড, একবার যা বলতেছি এটাই আপাতত শিখো, ইনশাল্লাহ এটাই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে এটা যেটা ধরলাম এটা আমরা হলো হায়ারার্কিক্যাল অথবা ট্রি কাঠামো। আর দৃশ্যকল্প 3-এ যেটা হয়েছে সেটা হলো কি, 3-এ বলছে হলো www.xyz.edu.bd ওয়েবসাইটটি ভিজিট করে রাজীব দেখে যে ওয়েবসাইটটির যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়। তাহলে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায় যদি বলে, তাহলে এটা হলো আমাদের কোন কাঠামো, এটা হলো আমাদের নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে তুমি জাস্ট শুধু তুমি ওই যে ক্লাসে পড়াইছি কি কি, তোমাদের থিওরি ক্লাসে যখন পড়াইছি সুন্দর করে একবারে টোটাল ডিটেল পড়াই দিছি যে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামোটা কি, ওইটা ব্যাখ্যা করে দিবা, আর নেটওয়ার্ক কাঠামোটা ব্যাখ্যা করে দিবা। এবার বলছি যে ব্যাখ্যা করার পর তোমাকে বলতে হবে এই দুইটার ভিতরে কোনটা সুবিধাজনক সেটা বলতে হবে। তো আমি অল্প একটু ব্যাখ্যা করে দিব, দেন বলে দিব, ঠিক আছে। তবে
খেয়াল রাখো যে শুধু এই কাঠামোগুলো না, এছাড়াও লিনিয়ার কাঠামো অনেক ইম্পর্টেন্ট, ওটাও ভালো মতো পড়বা। অন্য বোর্ডে পড়াই দিচ্ছি, যদিও থিওরি ক্লাসও পড়াইছি। হাইব্রিড কাঠামো পড়বা, কারণ এটা ভবিষ্যতের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো আমরা কি পেলাম? ট্রি বা হায়ারার্কিক্যাল। আর কি পাইছি স্যার? আর পাইছি হলো তোমার নেটওয়ার্ক কাঠামো। তাহলে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোটা কি? ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো হলো যে কাঠামোতে সাধারণত আমাদের একটা হোম পেজ থেকে কি হয়, আমাদের কাজটা মানে হোম পেজ থেকে পেজ সিস্টেমটা শুরু হয়, এবং এটা ক্রমান্বয়ে হোম পেজ থেকে মেইন পেজ, তারপরে সাবসেকশন বা সাব পেজে এই ক্রমধারায় পেজগুলো কি হতে থাকে, চলতে থাকে। যার কারণে যেটা হয় যে যারা ব্যবহারকারী থাকে তারা খুব সুন্দরভাবে এই পেজটা ব্যবহার করতে পারে, অর্থাৎ এই ধরনের পেজগুলো ব্যবহার করতে পারে। চিন্তা করে দেখো, তুমি এই পেজে ঢুকে দেখতেছো এখানে সায়েন্স আছে, আর্টস আছে। তুমি সুন্দর করে আগেই ডিসাইড করে ফেলতে পারো যে তুমি কোন দিকে যাবা, সায়েন্সে যাবা না আর্টসে যাবা। দেন মনে করো সায়েন্সে যাবা, তো ওই দিক দিয়ে সায়েন্সে গেলে সায়েন্সের পরে সায়েন্সের ভিতরে আবার মর্নিং শিফট, ডে শিফট, সাব পেজ, ঠিক আছে? এটা তো মেইন পেজ, এরপরে মনে করো সাব পেজ, এরপরে আরও সাব পেজ আছে। তো তুমি ওই সাইড থেকে কিন্তু নিজেই বুঝতে পারতেছো তুমি কোন দিকে আগাচ্ছ এবং তুমি ওয়েবসাইটে কোথায় আসছো। তার মানে এখানে ব্যবহারকারীরা কিন্তু নিজের অবস্থান সম্পর্কে এবং নিজের ব্যবহার করার যে সিস্টেমটা, এটা সুন্দর করে ব্যবহারকারীরা বুঝতে পারে। যার কারণে স্কুল, কলেজ, আদালত, ছোট ধরনের কর্পোরেট অফিস, এই সকল দিকগুলোতে সব থেকে বেশি দেখা যায় হলো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। আর অন্যদিকে যেটা আমাদের বলছে সেটা হলো নেটওয়ার্ক কাঠামো। তাহলে নেটওয়ার্ক কাঠামোটার মেইন থিমটা কি? এখানে প্রত্যেকটা পেজ, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা পেজ কি হবে, এখানে একটা আরেকটার সাথে কি থাকে, কানেক্টেড থাকে। অর্থাৎ জিনিসটা চিত্র যদি তোমরা আগেও অনেক রকম আঁকে দিছি, তো এখানে জাস্ট একটা ছোট্ট আঁকলাম মনে করো। তো এখানে আমাদের কি হচ্ছে যে এখানে প্রত্যেকটা একটা আরেকটার সাথে কি থাকতেছে, যুক্ত থাকতেছে। অর্থাৎ এই পেজের ভিতরে যখন তুমি 1 নম্বরে আসো, এই নিচে বা উপরে তুমি কোথাও লিঙ্ক পাবে যে ক্লিক করলে এই 2তে আসতে পারবা, ক্লিক করলে 3-এ আসতে পারবা, ক্লিক করলে 4-এ আসতে পারবা সরাসরি। আবার এই 2-এর ভিতরে সবগুলা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তুমি সবার ভিতরে যেতে পারবা। 3-এর ভিতরে সবগুলা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তুমি সবার ভিতরে যেতে পারবা। 4-এর ভিতরে সবগুলা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তুমি সবার ভিতরে যেতে পারবা। জাস্ট তোমাকে রিমাইন্ড করে দিলাম তোমার থিওরি ক্লাসে পড়াগুলো, ওকে? তাহলে এই জিনিসগুলা তোমার কি বোঝাচ্ছে? এই জিনিসটার মাধ্যমে তুমি বুঝতে পারতেছো হলো যে নেটওয়ার্ক কাঠামো সহজ কথা হলো যেখান থেকে যে কোনো পেজে থাকো না কেন, ওখান থেকে তুমি যে কোনো পেজে যেতে পারবা। কিন্তু এই নেটওয়ার্ক কাঠামো কিন্তু সব থেকে বেটার কার জন্য জানো? অল্প কিছু পেজের সমষ্টি দিয়ে যদি তুমি ওয়েবসাইটটা তৈরি করো, ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে অল্প কিছু পেজ আছে, তাহলে এটা বানানোটা ভালো। নয়তো এটা অতিরিক্ত পেজের বেলা এটা এই কাঠামোতে যদি তুমি বানাও, তাহলে ওইটা ব্যবহারকারীদের জন্য একটু অসুবিধা হয়, মানে খুব বিরক্ত বোধ করে ইউজ করতে, এবং দেখা যায় আমাদের কন্টেন্টটা সাজাইতেও খুব কঠিন হয়ে যায়। তাহলে আমাদের জন্য এটা কিন্তু একটু কি বলে, একটু প্যারাদায়ক কিন্তু মোটামুটি বলা যাচ্ছে। আবার এখানে তুমি একটা মাঝখানে একটা পেজ দিতে পারো যার সাথে মনে করো সবগুলা পেজ কানেক্টেড। এই যে সবগুলা পেজ মনে করো এই মাঝখানে পেজের সাথেও কানেক্টেড হয়ে তার সাথে আবার নিজেরাও কানেক্টেড আছে, এরকম তুমি চিত্র বিভিন্ন জায়গায় পাইতে পারো। তাহলে এটা হলো নেটওয়ার্ক কাঠামো। তাহলে তুমি দুইটার তুলনা করলে যদি যতটুকু বললাম ওইটুকু দিয়ে বলা যায় কি, যে আমার মতে আর কি ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোটা অনেক বেটার, ঠিক আছে? আর তুমি যদি তোমার যুক্তিতে এটা জিতায় দাও, এটা তোমার ব্যাপার, কিন্তু আমার মতে এটা বেটার, এবং এটা লিখলে আসে মানে ইনশাল্লাহ মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের কি তোমার ঢাকা বোর্ড 2023, ঠিক আছে? তাহলে চলো এরপরে আমরা যশোর বোর্ড 2023টা সলভ করে আসি। তো যশোর বোর্ড 2023-এ কোশ্চেনটা একটু ইউনিক আসছে, এই জন্য একটু মনোযোগটা ভালোভাবে দিতে হবে তোমাকে, ঠিক আছে? দেখো এখানে একটা তোমাদের সাইডে কোশ্চেন দেওয়া আছে। এখানে কি করছে, এখানে তোমার একটা লিস্ট দিছে, কিন্তু এটা সাধারণ কোনো লিস্ট না যেটা সকল বোর্ডে আসতেছে ইদানিং। এটা হলো তোমার 2টা লিস্ট মিলানো ক্লাস, ওকে? তোমার উপরে উদ্দীপকটা দেখতে বুঝতে পারবা, এটা হলো আমাদের নর্মাল লিস্টটা এবং তার সাথে হলো ডেফিনেশন লিস্টটা, ওকে? যেই জিনিসটা আজকের আগে বোর্ডে কখনোই আসে নাই, যতটুকু খেয়াল পড়ে যে ডেফিনেশন লিস্টটা বোর্ডে কখনোই দেয় নাই। তো এই ক্লাসটা তার মানে অনেক বেশি কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই নর্মাল লিস্ট এবং ডেফিনেশন লিস্ট এই দুইটা মিলায়া যশোর বোর্ডে কোশ্চেন করছে, আর তার সাথে একটা উদ্দীপক দিয়েছে, সেটা হলো একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়, যেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েব পেজ আছে যার আউটপুট চিত্র 1-এর নেয়। তাহলে ওই চিত্র 1 যেটা দেওয়া আছে এটা হলো তার ওই যেটা ওয়েবসাইটটা তৈরি করছে সেটার আউটপুট আর কি, ঠিক আছে? এবার তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না, ফলে ক্রেতারা ভুল তথ্য পায়। ভালো করে দেখো তার প্রবলেমটা কি। ফল তো ঠিকই দিয়ে রাখছে, কিন্তু ছবি দিয়ে ধুয়ে দিল, কিন্তু ফলের দাম কি সবসময় বাজারে এক থাকে? এক সময় কমে, এক সময় বাড়ে। তাহলে এই ওয়েবসাইট যদি থামা অবস্থায় থাকে, তাহলে যতবার মানুষ ঢুকে দেখলো ফলের দাম, আপেলের দাম 350 টাকা, এবার ওরা ফোন দিল, অর্ডার করার জন্য ফোন দিল, এ বললো তো ভাই আপেলের দাম বাড়ছে, সেটা হলো এখন 380 টাকা, তখন একটা গ্যাঞ্জাম হয়ে গেল না? তাহলে তোমাকে এই জায়গায় তার সুবিধার জন্য কোনো ওয়েবসাইটে ভালো হইতো, যে ওয়েবসাইটটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট, যা মানে স্ট্যাটিক আর ডাইনামিক সম্পর্কে তারা এখানে জানতে চাচ্ছে মেবি। চলো আমরা সামনে দেখি, তাহলে
বুঝতে পারবো। প্রথম কোশ্চেনটা করছে কি, ক নাম্বার কোশ্চেন, অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট, আসলে অ্যাট্রিবিউট শব্দটা তুমি এইভাবে লিখবা যে অ্যাট্রিবিউট বলতে বোঝায় হলো কোনো কিছুর বিশেষ তোমার বৈশিষ্ট্য নির্দেশক, ঠিক আছে। অ্যাট্রিবিউট বলতে বোঝায় হলো কোনো কিছুর বিশেষ বৈশিষ্ট্য নির্দেশক, ঠিক আছে। তাহলে ট্যাগের ক্ষেত্রে অ্যাট্রিবিউট বলতে বোঝায় হলো ট্যাগের ভিতরে এমন কিছু বিশেষ শব্দ থাকবে যারা বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য ট্যাগের সাথে সংযুক্ত করে দিবে, তাদেরকে বলা হবে অ্যাট্রিবিউট। এবং এইটা লেখার পরে তুমি একটা উদাহরণ দিয়ে দিবা, ওকে। আর তোমাদের যেহেতু ট্যাগ মাঝে মাঝে তোমাদের ট্যাগের বিভিন্ন উপাদান খোলা যায়, এই জন্য উদাহরণ হিসাবে আমি একটা জিনিস দিছি, বাট এখানে সকল কিছু বলে দিছি। কিন্তু তুমি শুধু এটা লিখবা পি অ্যালাইন সেন্টার, বা তুমি যেটা পারো, এখন তো সবই তুমি পারো কারণ তোমার কোড ক্লাস করা হয়ে গেছে, এতগুলো কোড ক্লাস করছো 18-19টা বা সামথিং প্রায়, তাহলে এতগুলো কোড ক্লাস করলে তুমি তো সবই পারো। তো জাস্ট তুমি পি অ্যালাইন সেন্টার, অথবা তুমি এখানে কালার রেড, অথবা কালার না দিয়ে তুমি এখানে অন্য কিছু দিতে পারো, যে অ্যালাইন তোমার সেন্টার আছে, লিফট দিতে পারো। তো এনিথিং তুমি লিখলা, লেখার পরে একটা কন্টেন্ট দিলা, তারপরে কি করলা, ক্লোজিং করে দিলা, ঠিক আছে। তোমাদের আরেকবার রিভিশন করা দেওয়ার জন্য এখানে ট্যাগের সকল কিছু আমি লিখে রাখছি, একটু কষ্ট করে মনে রাখো। কিন্তু উদাহরণ হিসেবে, অ্যাট্রিবিউট উদাহরণ হিসেবে তুমি এটা লিখতে পারো যে পি অ্যালাইন সেন্টার, তাহলে এখানে অ্যালাইন হলো অ্যাট্রিবিউট আর সেন্টারটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। আর তোমার এই ইয়াটা দেওয়ার পরে, আমাদের চিহ্ন দেওয়ার পরে যে অংশটা আসলো সেটা আমাদের কি, সেটা হলো কন্টেন্ট, এবং তারপরে ক্লোজিং ট্যাগ। তাহলে একটা ট্যাগের কি আছে, আমাদের ওপেনিং ট্যাগ থাকে, দেন ক্লোজিং ট্যাগ থাকে। যেটা ক্লোজিং ট্যাগ থাকে না, ওইটার ভিতরে কি থাকে না, কন্টেন্ট থাকে না, যেমন সিঙ্গেল ট্যাগগুলো। তারপর আমাদের কি আছে, ওর ভিতরে ইচ্ছা করলে অ্যাট্রিবিউট থাকতে পারে, অ্যাট্রিবিউটের পরবর্তী সমানের পরবর্তী অংশটাকে আমরা বলি ভ্যালু। আর এই ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকে আমরা একসাথে বলি কি, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের শুরু এবং শেষটারে পুরোটার একসাথে আমরা বলি এলিমেন্ট। তো এইখানে আবার ট্যাগের সকল কিছু তোমাকে বলে দিছি যাতে তোমার মাথাটা একটু রিফ্রেশ হয়। কিন্তু তুমি উদাহরণের সময় কি লিখবা স্যার? উদাহরণের সময় তুমি এনিথিং লিখতে পারো। তুমি উদাহরণে লিখতে পারো, মনে করো যে তোমার মন চাইছে হলো ফন্ট, দেন কালার লিখলা, সমান সমান কি দিলা, রেড দিলা, দিয়ে এখানে লিখলা হলো HTML, দেন ফন্টটা বন্ধ করে দিলা। এবার তুমি বললা কি, যে এখানে ফন্টটা হলো আমাদের ট্যাগ, এটা হলো আমাদের ট্যাগ, আর এইটা হলো আমাদের অ্যাট্রিবিউট, এবং এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। দেন তুমি উদাহরণ দিয়ে দিলা, 1 মার্ক এবং 2 মার্ক দুইটার জন্য বলে দিলাম। এখানে 1 মার্কের জন্য আসছে, কিন্তু আমি 2 মার্ক সহ বলে দিলাম, ওকে। তাহলে চলো আমরা এরপরে কোশ্চেনে যাই। আচ্ছা, এরপরে বলছে হলো খ নাম্বার, যে আইপি ঠিকানাই হচ্ছে ডোমেন নেমের গাণিতিক রূপ। এই কোশ্চেনটা তোমাদের কতবার বলছি বোর্ড কোশ্চেন সলভ করার সময়, আর বলবো না, ঠিক আছে। এটা তোমরা বোর্ড কোশ্চেন সলভ করার সময় এতবার শুনছো যে এটা তোমাদের এখন মাথার উপর, আরেকবার বললে আমরা মারবা ধরা, ঠিক আছে। তাই এটা বলতেছি না, আর এটা তো থিওরি ক্লাসে আছেই। এরপরে কোশ্চেনটা কি, চিত্র 1-এর ন্যায় ফলাফল পেতে HTML কোড লেখো। তাহলে চিত্র 1-এর ন্যায় ফলাফল পেতে, তাহলে এটা আমাদের টার্গেটটা। তাহলে এটা আমাদের কোন কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন। ভালো করে বুঝো, এখানে অনেক কাহিনী আছে স্যার। তাহলে এই কোশ্চেনটা বোঝার জন্য তোমাকে সব থেকে পারদর্শী হতে হবে কিসে, আমাদের ক্লাস কত, ক্লাস নাম্বার 10 এবং 15 কোড ক্লাস, ঠিক আছে। কোড ক্লাসে 10 আর 15 ক্লাস যারা করছো তারা এমনি পারবা, ঠিক আছে। যারা একটু উইক আছে তারা শুধু একটু মিলায় নাও যেটা কিভাবে করছে। তাহলে কোশ্চেনটা একটু নজর রাখো। তাহলে প্রথমে দেখো এখানে কি বলছে, প্রথমে আমরা নেই হলো HTML, দেন হলো আমাদের কি বডি, দেন হলো আমাদের কি আসতেছে, আমাদের যে প্রশ্নটা আছে এখানে ভালো করে দেখো, এটা ম্যাঙ্গো লেখা আছে, ঠিক আছে। আর এই যে ম্যাঙ্গো লেখাটা যে আছে, এই লেখাটা হলো, এটা কিন্তু ডেফিনিশন লিস্টে লেখা স্যার। এটা তুমি কিভাবে বুঝবা, কারণ ডেফিনেশন লিস্টের আউটপুটটা এইভাবে থাকে। আমরা ওই যে ক্লাসে দেখছিলাম 15 নম্বর ক্লাসে, যে ডেফিনেশন ক্লাসটার ভিতরে কি কি থাকে, ডেফিনেশন লিস্টের ভিতরে থাকে হলো আমাদের ডেফিনেশন লিস্ট দিয়ে আগে বলতে হয়। ডেফিনেশন লিস্টে কি, যেটা বড় লেকচারে জানছো, অল্প করে বলে দিই, সেটা হলো যে ডেফিনেশন লিস্ট বলতে বোঝায় যেখানে আমরা কোনো কিছুকে ডিফাইন করি বা একটু ব্যাখ্যা করি, অর্থাৎ কোনো কিছুকে একটু সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আমরা এই লিস্টটা ব্যবহার করি। এটাও লিস্ট টাইপের, কিন্তু একটু লিস্টের মতো ওই যে আইটেমগুলো ছোট ছোট থাকে না, একটু বড় টাইপের থাকে, কিন্তু ওরা এখানে আইটেমটা কি দিছে, ছোট দিছে। তাহলে এরকম যদি কোশ্চেনে দেখতেছো, একটা তার একটু হাতের ডান দিকে আরেকটা, তার নিচে একটু হাতের ডান দিকে আরেকটা, এরকম যদি থাকে, তাহলে ওই ক্ষেত্রে বুঝতে হবে যে সবাই এখানে কি একটা একটার সাথে কানেক্টেড। অনেক টিচারই তোমাদের এই কোশ্চেনটা সহজে করানোর চেষ্টা করবে, অর্থাৎ ডেফিনেশন লিস্ট ছাড়া শুধুমাত্র লিস্ট দিয়ে করানোর চেষ্টা করবে, এবং ওইটা করাইলে পরিপূর্ণ হবে না। আগে বলে দিই, ওইটা করাইলে পরিপূর্ণ অ্যান্সার হবে না, কারণ আমি তোমাকে একটু পরে এটার কোড এবং আউটপুট দিয়ে দিব। আর ইনশাল্লাহ তোমাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস সামনে পাবাই, ঠিক আছে। তো এইখানে ডেফিনেশন লিস্টের জন্য তোমাকে জানতে হয় যে আমাদের ডিডি, যেগুলো তুমি সবই জানো, যে ডিডি দিয়ে ডেফিনেশন লিস্ট বোঝায়, ডিটি দিয়ে ডেফিনেশন টার্ম বোঝায়, আর
সরি, আমাদের ডিএল দিয়ে ডেফিনেশন লিস্ট বোঝায়, ডিটি দিয়ে ডেফিনেশন টার্ম বোঝায়, আর ডিটি দিয়ে কি বোঝায়, ডেফিনেশন ডিসক্রিপশন বোঝায়। ওকে, তাহলে আমরা এখন এই যে কাজটা করব, এখানে আমাদের সবার প্রথমে ম্যাঙ্গো লেখার যে কাজটা আছে, ম্যাঙ্গো এটা হলো আমাদের কোনটায় পড়তেছে, এখান থেকে আমাদের ডেফিনেশন লিস্টটা শুরু হইতেছে, তুমি বুঝতেই পারতেছো। তাহলে ডেফিনেশন লিস্ট যদি এখান থেকে শুরু হয়, তাহলে আমার বডির ভিতরে সবার আগে আসবে কে, সবার আগে আসবে হলো ডিএল, অর্থাৎ আমি বুঝাইলাম যে আমি কাকে নিয়ে কাজ করব, ডেফিনেশন লিস্ট নিয়ে কাজ করব। এবার ডেফিনেশন লিস্ট এটা শুধুমাত্র লিস্টের পরিচয় দেয় যে এরপরে হলো ডেফিনেশন লিস্ট আসবে। এরপর আমার কি লিখতে হবে, এরপর লিখতে হবে হলো আমার এই কোশ্চেনের ভিতর টার্মটা কোনটা। টার্ম মানে হলো যে জিনিসটাকে ধরে পরে আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা ম্যাঙ্গোটার আগে ধরবো, তারপর ওইটার আমরা কি করব, ব্যাখ্যা করব। তার মানে এরপর আমাদের কি আছে সিরিয়ালে, ডিটি, তাই না, আমরা তো এটা জানি। এরপরে আসে হলো ডিটি। এখন ডিটি এর ভিতর কারে লিখি, যাকে আগে পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটাকে নিয়ে আমরা ব্যাখ্যা করবো। এখানে পয়েন্টটাকে, এখানে পয়েন্টটা হলো ম্যাঙ্গো। তাহলে আমরা এখানে লিখবো ম্যাঙ্গো যেভাবে আছে, দেন আমরা কি করব, টিটিটাকে বন্ধ করে দিব। ওকে, দেন এবার ব্যাখ্যা করার জন্য আমাদের যেই ট্যাগটা ব্যবহার করা হয় তার নাম কি, তার নাম হলো ডিডি, ডেফিনেশন ডিসক্রিপশন, অর্থাৎ যাকে আমি নিছি ওইটারে কি করবো, এবার ব্যাখ্যা করব। তাহলে এরপরে ট্যাগের নামটা কি, এরপর ট্যাগের নামটা হলো ডিডি। আর এখানে আমরা কি করি, এটার বাকি অংশের কাজটা করি, এবং বাকি অংশে লেখা আছে কি, সিজনাল ফ্রুট। তাহলে এখানে লেখা আছে কি, সিজনাল ফ্রুট। তাহলে সিজনাল ফ্রুট যদি লেখা থাকে, এখানে ছোট্ট একটা প্রবলেম করছে যে ব্যাখ্যার ভিতরে সিজনাল ফ্রুটের ভিতরে তারা আবার কি দিয়ে দিছে, লিস্ট, নর্মাল লিস্ট দিয়ে দিছে, আমাদের নর্মাল লিস্টটা যেটা আমরা অনেক ভালোভাবে শিখে আসছি, ঠিক আছে, এটা দিয়ে দিছে। তাহলে আমাদের সিজনাল ফ্রুটের ভিতরে কিন্তু নর্মাল লিস্টটা, তার কারণে আমরা ডিডিটা, আমাদের ডিসক্রিপশনটা কিন্তু এখনো শেষ হয় নাই। নর্মাল লিস্টের কাজটা তুমি শেষ করলে তারপরে আমার কি হবে, এই ম্যাঙ্গো ডিসক্রিপশনটা শেষ হবে। এই জন্য আমাদের কি করতে হবে স্যার, এই জন্য আমার এটার ভিতরে কিসের কাজ করতে হবে, আমাদের এই নর্মাল লিস্টের কাজটাও করে দিতে হবে। আর নর্মাল লিস্টের কাজটা কি, এখানে এ দিয়ে গ্রিন আর বি দিয়ে রেড। তাহলে এটা কোন ধরনের লিস্ট, এটা হলো আমাদের, তোমাকে লিখতে হবে, এটা হলো আমাদের অর্ডারেড লিস্ট, ও এল। দেন তুমি এখানে কি দিবা, টাইপ যদি চাও, টাইপ সমান সমান দিতে পারো বড় হাতের এ। দেন তুমি ওর ভিতরে কি দিতে পারো, আমাদের গ্রিন এবং রেড দুইটা জিনিস আছে। তাহলে লিস্ট আইটেম, প্রথমটা হলো গ্রিন, দেন লিস্ট আইটেম বন্ধ, দেন আবার লিস্ট আইটেম, তারপরে আছে কি স্যার, রেড, এবং তারপরে আবার কি, লিস্ট আইটেম বন্ধ। তাহলে গ্রিন আর রেড এটা লেখার পরে ফার্স্টে কে বন্ধ হইলো, এটা লেখার পরে ফার্স্টে বন্ধ হয়েছে হলো আমার নর্মাল অর্ডার লিস্ট, যেটা ক্রমিক বা কি বলে, যার ভিতরে গাণিতিক একটা রূপ থাকে বা গণনা করা যায় বা সিরিয়াল মানা যায়, এই ধরনের লিস্টকে আমরা বলি অর্ডার লিস্ট। তাহলে এইটা আগে বন্ধ হবে, যে আমার এখানে কি বন্ধ হবে, যে আমার অর্ডার লিস্টটা শেষ, ও এল, ঠিক আছে। তারপরে কি আসতেছে, তারপরে আসতেছে হলো আমার ফাইনালি ওই সিজনাল ফ্রুট এবং গ্রিন রেড মিলায় আমার এই যে টোটাল যে জিনিসটা আছে, কোশ্চেনে তাকাও, সিজনাল ফ্রুট এ গ্রিন বি রেড। এখানে অটোমেটিক এই যে লিস্ট, তোমরা যারা ক্লাস করছো তারা জানো যে এ গ্রিন বি রেড অটোমেটিক চলে আসলো, ঠিক আছে, এটার জন্য। দেন আমাদের কি শেষ হলো, আমাদের ফাইনালি ডিডি শেষ হলো, অর্থাৎ আমরা যে ডিসক্রিপশন করতেছিলাম, অর্থাৎ ব্যাখ্যা করতেছিলাম যাকে, সে এখানে কি হলো, শেষ হলো। অর্থাৎ আমরা এবার এখানে কি বন্ধ করব, আমাদের ডিডি বন্ধ করব। তাহলে এই জিনিসটা আরেকটু বুঝতে হবে স্যার, আরেকটু বলি, দেন এটা বোঝার পরে আমরা বাকি অর্ধেকটা আবার করে ফেলবো, কারণ বাকি অর্ধেকটা এটার মতোই। তাহলে এখানে কি বলছে স্যার, ভালো করে বোঝো, আমরা যখন দেখব যে একটা জিনিস আছে তার নিচের লাইনে ডান দিকে আবার একটা জিনিস আছে, আবার তার নিচের লাইনে ডান দিকে আরেকটা জিনিস, এগুলোকে বলা হয় কানেক্টেড জিনিস। ওকে, আমরা সাধারণত নেস্টেড লিস্ট করছি, কিন্তু নেস্টেড লিস্টের ভিতরে আমরা যেটা দেখছি, আমরা 10 নম্বর ক্লাসে নর্মাল লিস্ট করছি, 11 নম্বর ক্লাসে নেস্টেড লিস্টটা করছিলাম, বিরাট আলোচনা হবে, ঠিক আছে, খেয়াল আছে হয়তো বা তোমার। তো 11 নম্বর ক্লাসে আমরা যেটা করছিলাম, যে নেস্টেড লিস্টে খেয়াল করে দেখো, ওইখানে জিনিসগুলো থাকে হলো এইভাবে। মনে করো ম্যাঙ্গো যে আছে, ঠিক আছে, ম্যাঙ্গো থাকতো, এখানে মনে করো কিছু একটা দিস সার্কেল বা সার্কেল কিছু একটা আছে, দেন এইখানে দেওয়া আছে হলো এ দিয়ে মনে করো গ্রিন, আর বি দিয়ে দেওয়া আছে মনে করো রেড। তাহলে ভালো করে বোঝো, নেস্টেড লিস্টটা তখন কাজ করে যখন আমাদের উপরে যে জিনিসটা থাকে সেও কিসে থাকে, কোনো অর্ডার লিস্ট নালে আনঅর্ডার লিস্টে থাকে। যেমন এটা আনঅর্ডার লিস্ট, এখানে অর্ডার লিস্টও চাইলে থাকতে পারতো। এখানে মনে করো যে এখানে মনে করো ইটালি ফর্ম দেওয়া আছে, অথবা এখানে মনে করো ধরো 5 দেওয়া আছে। তাহলে অর্ডার অথবা আনঅর্ডারেড লিস্ট আছে, এবং তার ভিতরে হালকা ডান দিকে
আরেকটা লিস্ট আছে, এই কাজটা থাকলে ওই কাজটা পুরোটা হবে হলো আমাদের লিস্টের সাধারণ লিস্ট এবং নেস্টেড লিস্ট মেলায়। ওকে, কিন্তু আমাদের এই প্রশ্নে আমরা দেখতেছি যে নর্মাল কথা তার নিচে হাতের ডান দিকে কোনো কিছু ব্যাখ্যা করার মতো করে দেওয়া আছে এবং তার ভিতরে লিস্ট আছে, তখনই তুমি বুঝবে এটা কি দিচ্ছে, ডেফিনেশন লিস্ট। কেন এত কথা বলতেছি এটা নিয়ে, তার কারণটা হলো আজকের আগে এরকম কোশ্চেন, মানে সরি 23-এর আগে এরকম কোশ্চেন আসে নাই। ডেফিনেশন লিস্টের 23-এর আগে কোনো কোশ্চেনই আসে না পুরো বোর্ডে, তাহলে বুঝো কি পরিমাণ নতুন নতুন জিনিস দিচ্ছে। তার জন্য তোমাকে অবশ্যই, এই জন্যই এখন বুঝছো তো এত পরিমাণ তোমাদের পড়াইছি কেন। তাহলে আমাদের এখানে কি করলাম, ম্যাঙ্গোটারে, তাহলে এই টাইপের জিনিস দেখলেই তোমরা বুঝতে পারলা যে এটা আমাদের কোন টপিকটা, 15 নম্বর ক্লাসের ডেফিনেশন লিস্ট। তাহলে ডেফিনেশন লিস্টে আমরা জানতে পারছি যে আমাদের কি কি আছে। আমাদের প্রথমে থাকে হলো আমাদের ডেফিনেশন লিস্টে তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করি, ডিএল, ডিটি এবং ডিডি। ডিএল ডিফাইন, মানে ডেফিনেশন যে লিস্টটা, এটা বোঝানোর জন্য ডিএল আমরা ইউজ করি। তাহলে আমরা যখন বুঝলাম যে এখানে ডেফিনেশন লিস্টে আছে, তাই আমরা HTML দিছি, বডি দিছি, এরপরে ডিএলটা দিছি, যে আমরা বুঝাইলাম যে আমরা ডেফিনেশন লিস্ট নিয়ে কাজ করব। এবার এখানে ম্যাঙ্গো যে আছে, ম্যাঙ্গোটা কি স্যার, ম্যাঙ্গোটা হলো আমাদের একটা টার্ম, অর্থাৎ এই টার্মটাকে একটু পর আমরা কি করতেছি, নিচে ব্যাখ্যা করতেছি বা এটা সম্পর্কে আরেকটু বেশি করে লিখবো। তাহলে যেটা টার্ম আকারে কাজ করে ওইটা থাকে কার ভিতরে, ডিটি এবং ডিটি এর ভিতরে। এরপরে সেটার যে আরেকটু ব্যাখ্যা করবো ওইটা কোনটা দিয়ে করতে হয়, ডিডি দিয়ে। ঠিক আছে, ডিডি মানে ডেফিনেশন ডেসক্রিপশন। তাহলে আমরা ওই যে ডিডি লিখলাম, ডিডি লিখে সিজনাল ফ্রুট লিখে কিন্তু এখানে ডিডি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু করি নাই কেন, কারণ আমাদের এই যে ডিডি এর কাজটা অর্থাৎ ব্যাখ্যা করার কাজটা, এটা কতটুকু পর্যন্ত আগাইছে, এটা গ্রিন এবং রেড পর্যন্ত গেছে। এই জন্য আমরা এখানে বন্ধ না করে আগে ওই গ্রিন আর রেড নেওয়ার ব্যবস্থা করছি এবং দেখতেছি ওইটা কি, ওইটা হলো আমাদের অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট এর টাইপের হলো বড় হাতের এ, কারণ বড় হাতের এবি দেওয়া। তাহলে দিয়ে গ্রিন আর রেড এর কাজটা করে দেন অর্ডার লিস্টটা বন্ধ করে দেন আমরা কি করছি, ডিডিটা বন্ধ করছি, যার কারণে এটা আমাদের সুন্দর করে কাজটা হয়ে গেল। এইবার আমরা বাকি অর্ধেকের কাজটা করব, যেখানে আবার কি বলছে, যেখানে আবার বলছে জ্যাক ফ্রুটের কাজটা করো। তাহলে বাকিতে আবার কি আছে, এটার পরে করবা, ঠিক আছে, এটার পরের অংশ। এর পরের অংশে আবার আমরা কি ধরবো, আমরা কিন্তু এবার আবার এটা লিখতে পারবো না, ডিএল লিখবো না, এটা একবারই লেখা থাকলো, কারণ এর পরেরটাও আমাদের কি ডেফিনেশন লিস্টের ভিতরেই পড়ে, একবারে শেষ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জ্যাক ফ্রুটটা কি, এটাও একটা টার্ম যেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে এটা আসলে কার ভিতরে পড়বে, এটা পড়বে হলো ডি টি এর ভিতরে, এবং ডিটি এর ভিতরে আমরা লিখবো কি, জ্যাক ফ্রুট। জ্যাক ফ্রুট বড়তে লিখছে, হ্যাঁ, FRUIT, ঠিক আছে, জ্যাক ফ্রুট। দেন আমরা ডিটিটাকে বন্ধ করব, হ্যাঁ ডিটি বন্ধ করব, তার কারণটা হলো আমার টার্ম তো এইটুকুই, তাই না, তাহলে টার্মটা আমার এইটুকুই, তাই আমরা ডিটিটাকে বন্ধ করে দিলাম। ওকে, এইবার কোন জিনিসটাকে নিয়ে একটু ব্যাখ্যা করছে, ঠিক আছে, ডেফিনেশন লিস্টে সাধারণত এই তিনটা জিনিসই সাধারণত তিনটাই থাকে। তাহলে এবার কি কাকে একটু ব্যাখ্যা করছে, সেটা হলো ন্যাশনাল ফ্রুট, এটা লিখছে, মানে ওই যে ডিটিটা, এই ডিটিটাকে ব্যাখ্যা করার জন্য আমার কোনটা একটা লাগবে, সেটা হলো ডি, ডেফিনেশন ডেসক্রিপশন। ঠিক আছে, এইবার ডিডি এর ভিতরে আছে কি, ন্যাশনাল ফ্রুট। তাহলে ডিডি এর ভিতরে কি আছে, ন্যাশনাল কি ফ্রুট, সরি ন্যাশনাল ফ্রুট। দেন আমরা ডিডি বন্ধ করে দিব না, কারণ তার ভিতরে আবার কি আছে, আবার লিস্ট আছে, সেই লিস্টটা কি, কোন লিস্টটা, নরমাল লিস্ট, এবং এখানে কি লেখা আছে, গ্রিন আর ইয়েলো। তাহলে ন্যাশনাল ফ্রুট, এবার আমরা কি করব, লিস্টের কাজটা করে দিই, সেটা কি আমাদের এটা আনঅর্ডার্ড লিস্ট। তাহলে ইউএল, টাইপটা কি, টাইপটা হলো স্কয়ার। এগুলো সব তোমাদের এখন পারার কথা, কারণ সব করাইছি কত সুন্দর করে, স্কয়ার। এবং আমাদের এখানে লিস্ট আইটেম কি কি আছে, লিস্ট আইটেম এখানে দিছে কি, গ্রিন, লিস্ট আইটেম বন্ধ, লিস্ট আইটেম কি দেওয়া আছে, ইয়েলো। ঠিক আছে, ইয়েলো, লিস্ট আইটেম বন্ধ। ওকে, তাহলে এরপর আমার কি শেষ হবে, এরপর আমার শেষ হবে হলো ফার্স্টে হলো আমার ইউএলটা শেষ হবে সবার আগে, তারপরে আমার কি শেষ হবে, ডিডিটা শেষ হইলো। তাহলে আমার ইয়েলো পর্যন্ত কাজ শেষ। তাহলে এইবার ফাইনালি আমার কার কাজ শেষ হলো, এইবার ফাইনালি আমার শেষ হয়েছিল এই যে ডিএল, অর্থাৎ আমরা যে বললাম যে ডেফিনেশন লিস্ট, ওর কাজটা এবার ফাইনালি শেষ হলো, যে ডেফিনেশন লিস্ট এখানে ফাইনালি শেষ। ওকে, দেন আমাদের কি শেষ হয়েছে, দেন হলো বডি, দেন হলো HTML। এইভাবে কোডটা করলে দেখো সাইডে
কোড, কম্পিউটার কোড দেওয়া আছে এবং এটা আউটপুট দেওয়া আছে। আর অনেক কিছু তোমরা জানতে পারবো ভবিষ্যতে। এই রিসেন্টলি আমি তোমাদের দিয়ে দিব, প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে দিব একটা, যেখান থেকে আরও জানতে পারবা। তো এটার খালি ছবিটা দেওয়া আছে, দেখো কোড করছি আর এই যে আউটপুট, ঠিক আছে? তাহলে দেখছো হুবহু সেম আউটপুট আসে হলো এই কোডটা করলে। এখন এইটা বাদ দিয়ে যদি অন্যভাবে স্যাররা তোমাদের কোনো যদি কোড করায়, ঠিক আছে, তাহলে ওই জিনিসটায় বোর্ড থেকে সম্পূর্ণ মার্ক পাবা কিনা আই ডোন্ট নো। কারণ ওইটা যাই করায় না কেন এর ভিতরে একটু হলো আউটপুটে কি হয়ে যাবে জানো, একটু পরিবর্তন হয়ে যাবে। এই যে ডান দিকে সাজানো আছে, একটা নিচে আরেকটা কানেক্টেড আছে, এই জিনিসটা থাকবে না, ঠিক আছে? এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা হলো অরিজিনাল নিয়ম, মাথায় রাখো, ওকে? তাহলে আরেকবার বলে দিই, তাহলে সবার প্রথমে আমরা এটা দেখেই চিনতে পারলাম যে এটা হলো আমাদের ডেফিনেশন লিস্ট টাইপের আছে। কারণ ডেফিনেশন লিস্ট হলো প্রথমে একটা টার্ম থাকে, তারপরে ওইটার কি থাকে, ডিসক্রিপশন থাকে, ওকে? তাহলে আমরা টার্ম পাইছি ম্যাঙ্গো, পরে ডিসক্রিপশনে যা দেখতেছি এরকম অবস্থা। দেন আমরা কি করলাম, ডেফিনেশন লিস্ট বোঝানোর জন্য আমরা HTML নিলাম, বডি নিলাম, ডেফিনেশন লিস্টে কাজ করতেছি। দেন টার্মটাকে ধরলাম, দেন ডিসক্রিপশনে যায়, ডিসক্রিপশনে এটা লিখে দেখতেছি আবার ওর লিস্ট আছে, সেই লিস্টের কাজটা করে দিলাম। দেন এটা বন্ধ করে ডিডিটা বন্ধ করে দিলাম, তাহলে ওর জন্য শেষ। একইভাবে আবার পরের টার্মটাকে ধরলাম, সেটা কি জ্যাকফ্রুট, ওকে ধরে আবার ওর যে ডিসক্রিপশনটা আছে ওর টাইপটা আবার লিখে দিলাম, ওকে? দেন ওরটা লিখে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল যে আমাদের ওর ডিডিটা শেষ হলো। দেন ফাইনালি আমাদের কি শেষ হলো, ডেফিনেশন লিস্টটা এখানে শেষ হলো, দেন বডি, দেন HTML। তো এই হলো আমাদের যশোর বোর্ডের সবথেকে ইউনিক কোশ্চেনটা, ওকে? এরপরে দেখো ঘ নম্বরে বলছে কি যে উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ের করণীয় কাজ কি। ওই যে একটু আগে বললাম তোমাকে, আর এটার লেকচারটাতে তোমাকে দিয়ে রাখছি হলো তোমার ওই যে স্ট্যাটিক আর ডাইনামিক পেজের যে থিওরি ক্লাস গেছে ওইখানে। তো এখানে তাও একটু বুঝায় বলি তোমাকে, যে মাত্র তোমাকে বললাম যে প্রবলেমটা কি হইতে পারে, যে যেহেতু দাম আপডেট হচ্ছে না, তার মানে এক এক সময় বাজারে এক এক রকম দাম হলে মানুষ অনলাইনে ঢুকে কি দেখতেছে, তার তো স্ট্যাটিক পেজ সে বানায় রাখছে, সেবার গ্রাহক যখনই অনলাইনে যাচ্ছে যা দেখতেছে কি দাম একই দেওয়া আছে, তোমার আপেলের দাম এটা দেওয়া আছে 300-350 টাকা, মনে করো আঙ্গুরের দাম দেওয়া আছে মনে করো 400 টাকা। এখন যখনই অর্ডার দিতে যাচ্ছে তখনই এ সাইড থেকে ব্যবসায়ী ওই লোকটা বলতেছে কি ভাই আঙ্গুরের দাম 450 হয়ে গেছে, আপেলের দাম 400 হয়ে গেছে বা 380 হয়ে গেছে, তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যার কারণে সে কিন্তু আর ব্যবসা করতে ভালো মতো পারবে না। তাহলে তারে এখন কি করতে হবে, সাপেক্ষে গ্রাহকের সঠিক তথ্য পেতে করণীয়। এখন গ্রাহককে যদি তুমি সঠিক তথ্য দিতে চাও, তাহলে তোমাকে এমন একটা পেজ বানাতে হবে যে পেজটায় তুমি প্রতিদিন কি করতে পারবা, প্রতিদিন তোমার কি বলে তুমি দামগুলোকে আপডেট করতে পারবা, অর্থাৎ দামগুলোকে তুমি বারবার আপডেট করে দিতে পারবা। এছাড়াও তুমি যদি চাও, তার আরও সুবিধার জন্য তুমি লিখতে পারো যে সে যদি এখানে ডাইনামিক পেজটা ব্যবহার করে, স্ট্যাটিক ব্যবহার না করে, তাহলে সে এখানে কি করতে পারবে, সে এখানে গ্রাহকের সাথে কমেন্টেই কথা বলতে পারবে, এরকম একটা অবস্থা তৈরি হবে। তাহলে এটার অ্যান্সারটা কি স্যার? এটার অ্যান্সারটা হলো যে উদ্দীপকের যেই পেজ সম্পর্কে কথা বলা হয়েছে সেটা হলো স্ট্যাটিক পেজ, এবং গ্রাহকের সাথে যদি তার ব্যবসায়িক সেবা আরও সুন্দর করতে হয়, তাহলে তাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই স্ট্যাটিক পেজটাকে ডাইনামিক পেজে কনভার্ট করতে হবে। এবার এর জন্য করণীয় কি, তাহলে ফার্স্টে তুমি স্ট্যাটিক পেজের যে সকল অসুবিধাগুলো আছে সেগুলো হালকা আলোচনা করে দিলা। দেন এবার ডাইনামিক পেজ করার জন্য কি করতে হবে, ডাইনামিক পেজ করার জন্য আমাদের এই স্ট্যাটিক পেজটাকে ডাইনামিক করার জন্য এর সাথে আমাদের ডাটাবেজের কানেক্টিভিটি করতে হবে, অর্থাৎ MySQL টাইপের বা মাইক্রোসফট এক্সেস টাইপের সফটওয়্যারের কানেক্টিভিটি করতে হবে, এবং এই ওয়েবসাইটের কোডটিকে রূপান্তর করতে হবে বা পরিবর্তন করতে হবে কিসের কোড দিয়ে, আমাদের ASP, JSP, PHP এই ধরনের একটু পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ দিয়ে এটার কোডগুলোকে কি করতে হবে, আপডেটেড করতে হবে। তাহলে এগুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারবো, একটা ডাইনামিক পেজ তৈরি করতে পারবো, কার জন্য, এই ব্যবসায়ের জন্য। আর এই ডাইনামিক পেজটা যদি তৈরি হয় তাহলে তখন তোমার কি এই ডাইনামিক পেজ মানে কি, যে পেজটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এবং যে পেজটা কি থাকে দেখতেও খুব আকর্ষণীয় থাকে, অর্থাৎ তখন এই জিনিসটা আমাদের ওই ব্যবসায়ের ক্ষেত্রে গ্রাহককে কি করবে, অতিরিক্ত আগ্রহী করে তুলবে পেজের প্রতি, এবং সঠিক মূল্য গ্রাহক ওখান থেকে জানতে পারবে। ঠিক আছে, সংক্ষেপে আলোচনা করলাম কারণ বৃহৎ ব্যাখ্যা তুমি জানো। তাহলে এই ছিল আমাদের ছোট করে এটার আলোচনা। এরপরেও যদি মনে হয়, আমার যদি কখনো মনে হয় যে আরও কোনো টপিক তোমাদের দেওয়া উচিত বা দরকার, যদিও তোমাদের খুবই বৃহৎভাবে তোমাদের বইটা কভার করে দিছি, এরপরে যদি দরকার পড়ে তাহলে অবশ্যই আমি এই প্লেলিস্টে তোমাদের এখানে সংযুক্ত করে দিব, অর্থাৎ এই কোর্সে তোমাদের সংযুক্ত করে দিব। সো এটা নিয়ে কোনো প্যানিক নিবা না। তোমাদের এখন কাজ কি, তোমাদের এখন কাজ হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, এবং সামনে তোমাদের ক্লাস আসতেছে হলো MCQ, ওগুলো ভালো মতো মন দিয়ে করবে, প্র্যাকটিস করবে, এবং তার সাথে প্রচুর পরিমাণে পরিশ্রম করবে এই সাবজেক্টের জন্য, যে কোনো সাবজেক্টের জন্য। ইনশাল্লাহ তোমরা এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।